আজ আমরা ক্লাস 12 চতুর্থ সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞানের প্রথম অধ্যায় আন্তর্জাতিক সম্পর্ক, মূল ধারণা এবং রাজনৈতিক মতবাদ সমূহ এই অধ্যায়ের 4 নম্বর ক্লাস করব এবং আজকের ক্লাসে মূলত আমরা আলোচনা করব উদারনীতিবাদ এবং মার্ক্সবাদ নিয়ে। তো চলো শুরু করা যাক। শুরু করার আগে বলে রাখি, এখনও পর্যন্ত দ্য পলিটি গুরুর ফ্যামিলিতে যদি যুক্ত না হয়ে থাকো সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও, আর বন্ধুদের কাছে শেয়ার করতে একদম ভুলো না। ওকে, তো আজকের আলোচনার বিষয় কি? প্রথমেই আমরা দেখব উদারনীতিবাদ কি, তারপরে উদারনীতিবাদের মূল কথা কি, তারপরে উদারনীতিবাদের উদ্ভব কবে হয় বা কোন সময় হয় সেই সময়কালটা দেখব। তারপরে দেখব উদারনীতিবাদের প্রধান তাত্ত্বিকগণ কারা, তারপরে উদারনীতিবাদের বৈশিষ্ট্য দেখব এবং তারপরেই দেখব উদারনীতিবাদের সীমাবদ্ধতা বা সমালোচনা। এই উদারনীতিবাদ নিয়ে বিভিন্ন তাত্ত্বিকরা কি বলেছেন, সেগুলো সমালোচকরা কি বলেছেন সেই বিষয়গুলো দেখব। পুরো সেম জিনিস আমরা মার্ক্সবাদ সম্পর্কেও দেখব। ওকে, এবং সর্বশেষে বাস্তববাদ ও মার্ক্সবাদ ও উদারনীতিবাদের মধ্যে পার্থক্য দেখব। এখন তোমরা বলতেই পারো, দাদা তাহলে আদর্শবাদ কোথায় গেল? আমরা আগের দিন তোমাদেরকে বলেছিলাম উদারনীতিবাদ এবং আদর্শবাদকে অনেক তাত্ত্বিকেরা একই মনে করেন, দুটোকে একই তত্ত্ব হিসেবে মনে করেন। কেউ কেউ আলাদা ভাবেন, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এই দুটোকে একই হিসেবে ধরা হয়। তো উদারনীতিবাদের সঙ্গে অন্য দুটো অর্থাৎ মার্ক্সবাদ এবং বাস্তববাদের যে পার্থক্য আমরা দেখব, সেটাকে আমরা ধরে নেব আদর্শবাদের সঙ্গেও সেম পার্থক্য রয়েছে। ওকে, ক্লিয়ার? তো চলো প্রথমেই আমরা দেখে নেই উদারনীতিবাদ কি। খুব সহজভাবে আমরা বোঝার চেষ্টা করব। প্রথমেই বলে রাখি, তোমাদের সিলেবাসে অ্যাকচুয়ালি আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে উদারনীতিবাদ কি জিনিস এটা চেয়েছে, কিন্তু আমরা যদি উদারনীতিবাদ কি জিনিস সেটাই না জানি, তাহলে আমরা সেটা বুঝতে পারবো না, তাই না? তাই জন্য আগে আমাদের জানতে হবে উদারনীতিবাদ কি। তো উদারনীতিবাদ কি জিনিস, প্রথমে দেখি এর ইংরাজি কি। উদারনীতিবাদের ইংরাজি হচ্ছে লিবারালিজম। আমরা বলতে পারি এটা সাধারণত ল্যাটিন শব্দ লিবার থেকে, অনেকে লাইবার বলে থাকেন, এই শব্দ থেকে এসছে, যার অর্থ হচ্ছে স্বাধীনতা। তো এইটুকুনি মনে রাখবে। এই উদার বলতে আমরা যদি বাংলায় বলি, উদার বলতে আমরা স্বাধীনতার কথা বলতে পারি, ঠিক আছে? স্বাধীনতা, ওই যে লিবারালিজম অ্যাকচুয়ালি স্বাধীনতার কথা বলে। ওকে, কার স্বাধীনতা, কিসের স্বাধীনতা, কেমন স্বাধীনতা, সেগুলো আমরা পরে দেখছি। সংজ্ঞাটা একবার দেখি তারপরে। দেখো, উদারনীতিবাদ হলো এমন একটি রাজনৈতিক ও সামাজিক চিন্তাধারা, বা আমরা বলতে পারি এমন একটি তত্ত্ব এই উদারনীতিবাদ, যা ব্যক্তি স্বাধীনতার কথা বলে। কিসের স্বাধীনতা? ব্যক্তি স্বাধীনতা। তারপরে সমতার কথা বলে। কার সমতা? ওই ব্যক্তিদের মধ্যে সমতা। ওকে, তারপরে মানব অধিকার এর কথা বলে, অর্থাৎ একটা মানুষ যে জন্ম নিয়েছে, মানুষ হিসেবে জন্ম নিয়েছে, মানুষ হিসেবে জন্মের সঙ্গে সঙ্গেই সে কিছু অধিকার পাচ্ছে, যেরকম বেঁচে থাকার অধিকার, ধর্ম পালনের অধিকার, তারপরে কাজের অধিকার অর্থাৎ কর্মসংস্থানের অধিকার, তাই না? সেই সমস্ত অধিকার। তারপরে আইনের শাসন, আমরা বলতে পারি আইনের দ্বারা শাসিত হওয়ার অধিকার, বা বলতে পারি যে আইনের চোখে যে সবাই সমান, এই যে বিষয়টা, এবং সীমিত সরকারের উপর জোর দেয়। অর্থাৎ এই তত্ত্বটা এমন একটা বিষয় যেটা কি করছে, সীমিত সরকার। সীমিত সরকার বলতে কি বোঝাচ্ছে, যে জনগণ জনগণের নিজের মতো থাকবে, তাদের ব্যক্তিগত জীবনে সরকার বা রাষ্ট্র কোনো রকম হস্তক্ষেপ করবে না। অর্থাৎ তাদের মধ্যে এমন আইন চাপাবে না যে জনগণ নিজেদেরকে পরাধীন মনে করে। হ্যাঁ, কিন্তু কিছু আইন তো রাখতেই হয়, না হলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। তো উদারনীতিবাদীরা বলছেন যে দেখো, তুমি নিয়ম কানুন, আইন সমস্ত কিছু রাখতে পারো, আমি রাষ্ট্রকে পুরোপুরি বাদ দিতে বলছি না, রাষ্ট্র থাকবে। যখন জনগণ নিজেদের মধ্যে ঝামেলা শুরু করবে, ঝামেলা সৃষ্টি করবে, তখন রাষ্ট্র এসে সেই ঝামেলাটা মেটাবে। তার আগ পর্যন্ত কেউ কারো স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না, যে যার স্বাধীনতা নিয়ে খুব খুশি আছে, তখন রাষ্ট্র কোনো রকম হস্তক্ষেপ করবে না। বোঝা গেল না? একটা সহজ উদাহরণ দিই। ধরো তুমি একটা বিজনেস করতে চাইছো, কি, এই যে পেনটা আছে, পেনটা বিক্রি করতে চাইছো তুমি 100 টাকায়, ঠিক আছে? যখন তুমি এটাকে 100 টাকায় বিক্রি করছো, তখন এই পেনটা কেউ কিনছে না। এখন তুমি ঠিক করলে একটু কমিয়ে দিই, ক টাকায়? এটা তুমি 5 টাকায় করে দিলে, সব মানুষ খুব কিনছে। কিন্তু এমন একটা সময় এসছে যেই সময় এই পেনের চাহিদা খুব বেড়ে গেছে, তুমি তখন দামটা বাড়াতে পারছো, তাই না? তো এই যে দাম বাড়ানো কমানোর ব্যাপারটা আসছে। তারপরে সেম জিনিস ভাবো, এটা তুমি আমার কাছে বিক্রি করছো, তুমি বলছো এটা 100 টাকা, আমি বলছি না 80 টাকা দেবো, তুমি বলছো না, না আমার না তোমার, 90 টাকা দিও। এইরকমভাবে একখানা ডিল করছি, অর্থাৎ যে সেলার এবং বায়ার দুজনে নিজের স্বাধীনতার সঙ্গে সেই জিনিসটা কেনা বেচা করতে পারছে। এছাড়া তুমি নিজের স্টাইলে চুল কাটছো, নিজের মতো ড্রেস আপ করছো, এই যে বিষয়গুলো,
তোমার স্বাধীনতার মধ্যে পড়ে, তোমার অধিকারের মধ্যে পড়ে। তারপরে ধরো তুমি যে কোনো ধর্ম পালন করছো, তুমি হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ বা নাস্তিক, যে কোনো ধর্ম তুমি পালন করছো, তোমার এটা স্বাধীনতা আছে। কিন্তু সরকার গিয়ে বলতে পারবে না তুমি এটা কেন করবে। এই এই পেনটা তুমি 100 টাকা বা 80 টাকায় এরকম দাম বাড়ানো কমানো করতে পারবে না, তুমি এইটা 8 টাকাতে বিক্রি করবে। তবে কি সরকার তোমাকে কন্ট্রোল করে নিচ্ছে না? তবে তোমার স্বাধীনতা থাকছে? থাকছে না। কিন্তু উদারনীতিবাদীরা বলছেন, দেখো মানুষ যেহেতু নিজের ভালো মন্দ বোঝে, ও কখনো খারাপ কাজ করবে না, আদর্শবাদীতে আমরা এটাই দেখেছি, তাই না? এবং মানুষ যুক্তিবাদী, মানুষ যেহেতু যুক্তিবাদী, তো সে তার ভালো মন্দ বোঝে, এবং সে যাতে এই ভালো মন্দটাকে কাজে লাগাতে পারে এবং ভবিষ্যতে আরো ক্রিয়েটিভ হতে পারে, এর জন্য তার স্বাধীনতার দরকার। তো তাকে স্বাধীনতা দাও, এই কথা উদারনীতিবাদীরা বলছেন। খুব ভালো কথা, তাই না? যাই হোক, ক্লিয়ার হলো? বলছে এই উদারনীতিবাদীরা সাধারণত ব্যক্তি স্বাধীনতাকে বেশি গুরুত্ব দিচ্ছে, সমতাকে বেশি গুরুত্ব দিচ্ছে, আইনের চোখে সবাই যে সমান সেটাকে বেশি গুরুত্ব দিচ্ছে, এবং রাষ্ট্রের হস্তক্ষেপ, এই যে ব্যক্তি জীবনে রাষ্ট্রের হস্তক্ষেপ কমিয়ে আনার কথা বলছে। হ্যাঁ, এর মানে এই নয় যে এই রাষ্ট্র কখনোই হস্তক্ষেপ করতে পারবে না। দেখা গেল আমি আমার স্বাধীনতা ভোগ করার জন্য তোমার স্বাধীনতা ক্ষুণ্ণ করে দিচ্ছি, তাহলে কি হবে? তখন রাষ্ট্র এসে হস্তক্ষেপ করবে যাতে তোমার স্বাধীনতা বাঁচে। ওকে, ক্লিয়ার? এবার আসি এই উদারনীতিবাদীরা কি বলছেন। ঠিক আছে, উদারনীতিবাদীরা সাধারণত ব্যক্তি স্বাধীনতা ও মানব অধিকারের গুরুত্ব দিচ্ছেন। অর্থাৎ এর মূল কথা হচ্ছে যে ব্যক্তির স্বাধীনতা দিতে হবে, এবং মানুষ জন্মের সঙ্গে সঙ্গে যে সমস্ত অধিকার, ওই যে বললাম ধর্মের অধিকার, বেঁচে থাকার অধিকার, কাজ করার অধিকার, এই যে বিভিন্ন অধিকার রয়েছে, সেই অধিকারগুলো তারা ভোগ করতে পারবে, এই কথাই বলছে। আর সেখানে রাষ্ট্র হস্তক্ষেপ করবে না। তখনই করবে যারা যখন কেউ যদি সেই ব্যক্তির স্বাধীনতা এবং অধিকার ক্ষুণ্ণ করতে আসে, তখন রাষ্ট্র হস্তক্ষেপ করে তার স্বাধীনতা এবং অধিকারকে রক্ষা করবে। ক্লিয়ার? নেক্সট, সীমিত সরকারের ধারণা। ওই যে সরকার ব্যক্তি জীবনে হস্তক্ষেপ করবে না, কিন্তু যখন দরকার তখন করবে। অর্থাৎ দরকার বলতে যখন কারো স্বাধীনতা বা অধিকার ক্ষুণ্ণ হচ্ছে তখন। তারপরে আইনের শাসন ও সকলের সমতা, অর্থাৎ আইনের চোখে সবাই সমান, সে প্রধানমন্ত্রী হোক, রাষ্ট্রপতি হোক, সাধারণ জনগণ হোক, মেথর হোক, কৃষক হোক বা কোনো শ্রমিক হোক। বাস্তব উদাহরণ দিলে বলতে পারি যে তোমার অধিকার যা, তোমার বন্ধুর অধিকারও তাই। তোমার অধিকার যা, আম্বানির ছেলের অধিকারও তাই। এই উদারনীতিবাদী সমাজে আম্বানিও যা, তুমিও তাই। তুমি গরিব হতে পারো, তাও তোমার যা অধিকার, যা সম্মান, সব। আর সেদিকে আম্বানি অত ধনী হওয়ার পরেও তার ছেলে, তার সন্তানের যা অধিকার, যা স্বাধীনতা, তোমারও তাই স্বাধীনতা। এই উদারনীতিবাদী দৃষ্টিভঙ্গিতে। ক্লিয়ার হচ্ছে কথাটা? আশা করি ক্লিয়ার হয়েছে। নেক্সট, মুক্ত বাজার অর্থনীতি ও প্রতিযোগিতা। অর্থাৎ মুক্ত বাজার অর্থনীতি বলতে কি বোঝাচ্ছে? মুক্ত বাজার অর্থনীতি বলতে ওই যে পেনের উদাহরণ দিলাম, তুমি দাম কমাচ্ছ, দাম কমাতে পারছো, আর দাম কমাতে পারছো এবং বাড়াতে পারছো, এবং কেউ যদি ক্রেতা হয়, যে কিনছে এই পেনটা, সে নিজের মতো দাম দর করতে পারছে, এবং তোমার পছন্দ হলে তুমি পেনটা বিক্রি করছো। এই যে বিষয়টা, তোমরা ক্রেতা এবং বিক্রেতা দুজনেই যে বিষয়টা করতে পারছে, এটা সাধারণত মুক্ত বাজারের মধ্যে হয়। এখানে সরকার বা রাষ্ট্র বলছে না অর্থাৎ এই পেনের দাম নির্দিষ্ট করে দিচ্ছে না, তুমি নিজের মতো মুনাফা অর্জন করতে পারছো, কখনো কম করছো, কখনো বেশি করছো। কিছু ক্ষেত্রে তোমার লাভ হচ্ছে, কিছু ক্ষেত্রে যে কিনছে তার লাভ হচ্ছে, তাই না? এই জিনিসটাই তুমি ইন্টারন্যাশনাল ক্ষেত্রে দেখো। অ্যাপেল কোম্পানি, আপেল নয়, অ্যাপেল তোমরা সকলে চেনো, সেই ফোন আছে, তোমরা যেই ফোনের জন্য পাগল, সেই কোম্পানি, সেটা কি ভারতীয় কোম্পানি না? কিন্তু সে বিশ্বের বিভিন্ন দেশে তার প্রোডাক্ট বিক্রি করছে। তো সে নিজের মতো দাম রাখতে পারছে। সরকার কি, কোনো দেশের সরকার কি ওটাকে সীমিত করে দিচ্ছে, এই তুমি 10,000-এর বেশি রাখবে না বা 1 লাখের বেশি ওর দাম রাখবে না? হ্যাঁ, কিছু জায়গায় সীমিত রয়েছে, যেরকম প্রচুর পরিমাণে ট্যাক্স দিতে হয়, ওই বিষয়গুলো সেই সমস্ত দেশের দাম বেশি। বোঝাতে পারছি কথাগুলো? তুমি এখন চাইলে বিভিন্ন দেশ থেকে প্রোডাক্ট নিয়ে আসতে পারো, এসে আমাদের দেশে বিক্রি করতে পারো। আমার দেশ থেকে, অর্থাৎ আমাদের ভারত থেকে বিভিন্ন দেশে তুমি প্রোডাক্ট এক্সপোর্ট করতে পারো। এটা হচ্ছে মুক্ত বাজার, যে সারা বিশ্বই আমার বাজার, আমি যেখানে খুশি বিক্রি করতে পারি, এবং সেখানে কোনো রাষ্ট্র হস্তক্ষেপ করবে না। হ্যাঁ, যাতে বিশৃঙ্খলা না হয় তার জন্য বেশ কিছু নিয়মকানুন রাষ্ট্র তৈরি করে দিতে পারে, কিন্তু তা বলে এতটা কঠোর করে দেবে না যাতে কেউ ওই দেশে গিয়ে বিক্রিই করতে না পারে। বোঝা গেল? সিম্পল। আবার এই জিনিসটাই তুমি ভাবো, আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্ন দেশের স্বাধীনতার কথা বলছে, এবং বিভিন্ন দেশের মানুষ অন্য দেশের মানুষের সঙ্গে যে সম্পর্ক রাখবে,
কিন্তু এখানে রাষ্ট্র খুব একটা হস্তক্ষেপ করতে পারবে না। হ্যাঁ, ওখানে যদি টেরোরিজমের বিষয়গুলো আসে তখন রাষ্ট্র নিশ্চয়ই হস্তক্ষেপ করবে। কিন্তু উদারনীতিবাদীরা কি বলছেন যে যদি ওই রকম কোনো ব্যাপার না থাকে, সার্বভৌমত্ব এর বিপদ না থাকে, তাহলে যোগাযোগ রাখতেই পারে এবং সহযোগিতার মাধ্যমে সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠা হবে। যখনই এই যে সহযোগিতা হবে, সহযোগিতা গড়ে উঠবে, তখনই শান্তি প্রতিষ্ঠা হবে। এই যে উদারনীতিবাদীরা বলছে যখন একটা দেশ আরেকটা দেশের উপরে নির্ভরশীল হয়ে যাবে, একটা দেশের সঙ্গে অন্য দেশের বিজনেস শুরু হবে এবং তাদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি পাবে, তখনই তারা কি করবে, একে অপরের উপর নির্ভরশীল হয়ে যাবে। আর যখনই নির্ভরশীল হয়ে যাবে, তাদের মনে যদি ঝামেলার একটা চিন্তা আসেও, যুদ্ধের একটা চিন্তা আসেও, তখন তারা সেই যুদ্ধ করবে না। ক্লিয়ার? তারপরে কি বলছে, গণতন্ত্র ও জনমতের প্রতি দায়বদ্ধতা। এবং এই উদারনীতিবাদীরা বলছেন সারা বিশ্বে যদি গণতান্ত্রিক সরকার গঠন করা যায়, সারা বিশ্বের প্রতিটা দেশ যদি এই গণতন্ত্র শাসন কাঠামোটাকে নিজেদের দেশে অ্যাপ্লাই করে, তাহলে সারা বিশ্ব থেকে যুদ্ধ শেষ হয়ে যাবে। কেন তারা এমন কথা বলছে? তার কারণ হচ্ছে ওই যে মানুষ ন্যায় নীতি মেনে চলেন, মানুষ জানে তার জন্য কোনটা ভালো কোনটা খারাপ, তারা জানে যুদ্ধ খারাপ, তাই জন্য যেহেতু জনগণ সরকারকে চুজ করবে, আর সরকার যখন জনগণের দ্বারা চুজ হবে, তখন যুদ্ধ হবে না। সিম্পল। এটা কারা বলছে? উদারনীতিবাদীরা। ওকে, নেক্সট, সহনশীলতা, বহুত্ববাদ এবং মত প্রকাশের স্বাধীনতা। দেখো, একটা মানুষ কখন স্বাধীন? যখন সে নিজের মতো মতামত প্রকাশ করতে পারছে, তাই না? যেরকম আমরা দেখতে পাই সাংবাদিক যারা রয়েছে, তাদের মতামত প্রকাশের অধিকার অন্য সাধারণ মানুষের থেকে একটু বেশি। এটা কি কারণ হচ্ছে? উদারনীতিবাদের জন্য হচ্ছে। হ্যাঁ, আবার এতটাও মতামত প্রকাশ এমন করবো না যাতে দুখানা ধর্মের মধ্যে লড়াই বেঁধে যায়, দুটো মানুষের মধ্যে লড়াই বেঁধে যায়, বিদ্বেষ ছড়াচ্ছি। সেই সময় সরকারের উচিত হস্তক্ষেপ করা। তুমি কেন এমন বললে? এর জন্য তো লড়াই হচ্ছে, কাটাকাটি হচ্ছে, মারামারি হচ্ছে। ক্লিয়ার? বোঝাতে পারলাম কথাটা? যাই হোক, তুমি ভাবো, মতামত তুমি যদি প্রকাশ না করতে পারো, তুমি কিছু বলতে পারছো না, তোমার স্বাধীনতা কোথায়? তোমার জানেমন তোমাকে কিছু বলতেই দেয় না। কি বাবু, তুমি টয়লেটে গেছিলে, আমাকে তো বলে যাওনি, ব্রেকআপ, বেঁচে গেলে। কিন্তু না, ন্যাড়া বেলতলায় যাই, তুমি আবারও যাবে, না বাবু ছেড়ো না, আমি এবার থেকে বলে যাব। তবে ওখানে তোমার স্বাধীনতা থাকলো? থাকলো না। যাই হোক, তাহলে আমরা বুঝতে পারলাম উদারনীতিবাদ কি জিনিস। উদারনীতিবাদ এমন একটা বিষয় যেটা একখানা ব্যক্তির স্বাধীনতা, তার অধিকার, একটা ব্যক্তি বলতে প্রতিটা ব্যক্তির কথা বলছি আমি, প্রতিটা ব্যক্তির স্বাধীনতা, তার অধিকার, তার বাক স্বাধীনতা এবং আইনের চোখে সে সমান, অন্য সবাইকার মতোই তার দাম, এবং তার যে বাক স্বাধীনতা রয়েছে, তার ব্যক্তিগত স্বাধীনতা রয়েছে, সেই স্বাধীনতার উপর সরকারের অল্প নিয়ন্ত্রণ বা একেবারে সীমিত নিয়ন্ত্রণ, বা নেই বললেই চলে। এইরকম একটা ধারণাই হচ্ছে এই উদারনীতিবাদ। আর এই উদারনীতিবাদ আন্তর্জাতিক ক্ষেত্রে রাষ্ট্রের মধ্যে হয়ে যাচ্ছে এবং প্রতিটা রাষ্ট্রের মানুষের মধ্যে হয়ে যাচ্ছে, যেখানে থাকছে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে সহযোগিতা, পারস্পরিক নির্ভরশীলতা, একটা দেশ আরেকটা দেশের ওপরে নির্ভরশীল। এই উদারনীতিবাদীরা কি বলছেন? যখনই একটা দেশ আরেকটা দেশের উপর নির্ভরশীল হয়ে পড়বে, তখনই যুদ্ধ শেষ হয়ে যাবে। কারণ সে যেহেতু অন্য দেশের উপরে নির্ভরশীল কিছু বিষয়ের জন্য, সেই দেশের সঙ্গে যদি খারাপ সম্পর্ক হলেও হতে পারে, তখন সে মিটিয়ে নেবে। তুমি তোমার বন্ধুর সঙ্গে দেখা গেলো স্কুলে যাওনি বহুদিন ধরে, স্কুলে এমন কিছু নোটস দিয়েছে, সেগুলো তুমি কালেক্ট করতে চাইবে। তুমি এমন একজনের উপরে নির্ভরশীল যার সঙ্গে তোমার একটু ঝামেলা ছিল আগে, কিন্তু একমাত্র ওই স্কুলে গেছে, তোমার ওই নোটসটা দরকারি। নোটস বললে বলবেন দাদা নোটস নেব না, প্রজেক্টের কথা বলি, তাহলে বুঝতে সুবিধা হবে। প্রজেক্ট নিতেই হবে, কি প্রজেক্ট দিয়েছে, তুমি ঝামেলা করবে ওর সঙ্গে? নিশ্চয়ই না। এ ভাই, তুই তো আমার জানে জিগার দোস্ত, তুই দিবি না কে দিবি বল? কে দেবে? সরি, বোঝা গেল? তো সেই হিসেবে ওর কাছ থেকে তুমি নিয়ে নেবে, তার সঙ্গে ঝামেলা করতে মন চাইলেও করবে না। হ্যাঁ কি না? সেম এই উদারনীতিবাদীরা এরকমই বলতে চাইছে। ওকে, এবার আসি উদারনীতিবাদের উদ্ভব কবে হয়। দেখো, সাধারণত উদারনীতিবাদের উদ্ভব হয় ওই যে যখন ইউরোপে ধর্মযুদ্ধ চলছিল, তার পরবর্তী সময়ে বিভিন্ন মানুষের মধ্যে মনে হলো যে না, এইসব তো দরকার নেই, যুদ্ধ করে কি লাভ, এবার শান্তির পথে চলো। ওই রকম একটা ধারণা সেই সময় সৃষ্টি হয়েছিল। সেই সময় সাধারণত লক, রুশো, তারপরে অ্যাডাম স্মিথ, এদের হাত ধরে এই উদারনীতিবাদের বিকাশ ঘটে। কিন্তু আন্তর্জাতিক ক্ষেত্রে এই উদারনীতিবাদের সূচনা ঘটে প্রথম বিশ্বযুদ্ধের পরে।
হ্যাঁ, এর রূপটা ছিল আদর্শবাদী ধারার রূপ। সেটা আদর্শবাদী রূপে প্রথম দিকে বিকাশ লাভ করেছিল। পরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সেই আদর্শবাদী রূপটা একটু ধামাচাপা পড়ে যায় এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে আবারও আমরা দেখতে পাই এই উদারনীতিবাদের বিকাশ। ওকে, তার একটু প্রভাব দেখতে পাই। আমরা ইন্টারন্যাশনাল রিলেশন পড়তে গিয়ে দেখব একসঙ্গে একাধিক তত্ত্বের উপস্থিতি রয়েছে। ওকে, এমন নয় যে একটা নির্দিষ্ট সময় শুধুমাত্র আদর্শবাদী ধারাই আগিয়ে গেছে, আবার এমনও নয় এই সময় মার্ক্সবাদীদের সময়। তুমি দেখো 1945-এর পর ঠান্ডা লড়াই হয়েছে, সেই সময় দুখানা মতবাদের উপস্থিতি ছিল। কিসের? একটা হচ্ছে পুঁজিপতি আর একটা সমাজতান্ত্রিক, তাই না? এমন তো নয় সেখানে শুধুমাত্র পুঁজিপতিরা ছিল, আর এমনও নয় শুধুমাত্র সমাজতান্ত্রিক ছিল। দুটো উপস্থিতি আমরা দেখতে পেয়েছি। এমন নয় সেই সময় অন্যান্য বিভিন্ন ধারণা ছিল না, সেই সময় অন্যান্য ধারণাও ছিল, কিন্তু কিছু কিছু মতবাদ বেশি প্রকাশ পেয়েছে আর কিছু পায়নি। এই যে উদ্ভবের ক্ষেত্রে আরেকটা কথা বলি, কিভাবে এই উদারনীতিবাদের সৃষ্টি হলো। একটা সময় কি ছিল, জনগণের উপরে শাসন করত কে? এই যে জনগণের উপরে কে শাসন করছে? একজন কিং, তাই তো? একজন কিং শাসন করছে, এবং কি রূপে শাসন করছে? ভগবানের প্রতিনিধি। অর্থাৎ এই রাজার ক্ষমতা কোথা থেকে আসছে? গডের কাছ থেকে। এটা বলা হচ্ছিল তখন, তাই না? বলা হচ্ছে যদি জনগণ রাজাকে না মানে তাহলে গডকে মানছে না, আর গড তখন কি করবে? শাস্তি দেবে। কাদেরকে? জনগণকে। এবং সেই শাস্তিটা কাদের মাধ্যমে দেবে? রাজার মাধ্যমে, যেহেতু রাজার প্রতিনিধি। অর্থাৎ এখানে শক্তি বা পাওয়ারের উৎস কি হচ্ছে? এখানে পাওয়ারের উৎস হচ্ছে গড, তাই না? ভগবান। কিন্তু এই সময় কিছু মানুষ তো আসে বিপ্লবী টাইপের, তাই না? তাদের মনে হলো, দেখো আমি মেনে নিলাম প্রথম দিকে একজন রাজা যাকে ভগবান পাঠিয়েছে, গড পাঠিয়েছে, এবং তিনি শাসন করেছে, তাকে মানা হয়েছিল। কিন্তু পরবর্তীতে তার ছেলে অন্য কাউকে কেন পাঠাচ্ছে না? তাদের সন্তানকেই কেন পাঠাচ্ছে? বা তাদের পরিবারের কেউ, বা তাকে যে হারাচ্ছে সে যদি ভগবানের প্রতিনিধিই হয়, তবে অন্য একজন ভগবানের প্রতিনিধি এসে কেন তাকে হারিয়ে দিচ্ছে? এরকম প্রশ্ন মানুষের মনে জেগেছে। যখনই জেগেছে তখন তারা বলল, দেখো অ্যাকচুয়ালি তাদেরকে ভগবান পাঠায়নি, অ্যাকচুয়ালি জনগণ তাদেরকে চুজ করেছে তাদের উপরে রুল করার জন্য, অর্থাৎ জনগণের উপরে। অর্থাৎ রাজাকে কে চুজ করছে? রাজাকে চুজ করছে জনগণ, তাই না? এইবার তুমি বলো, এই যে সেকেন্ড যে মতামতটা আসলো, যে জনগণ কাকে চুজ করলো? এই রাজাকে, কিংকে, তাই তো? তবে এর সোর্স অফ পাওয়ার কি? অর্থাৎ রাজার ক্ষমতার সোর্স কি? জনগণ, তাই না? বলছে জনগণ যখন সোর্স, জনগণই যখন ওই ক্ষমতার মূল উৎস, তাদেরকে যদি স্বাধীনতা না দেওয়া হয়, রাজাই যদি সমস্ত স্বাধীনতা নিয়ে নেয়, তাহলে জনগণ মানে বুদ্ধ হয়ে যাবে, বুদ্ধু হয়ে যাবে। তো বুদ্ধ নয়, বুদ্ধু, তাই না? যেরকম বর্তমান সময় হচ্ছে। তুমি ফেসবুক খুললেই দেখবে জ্ঞানের কতটা অভাব রয়েছে। পলিটিক্যাল নেতারা কিভাবে মানুষকে বুদ্ধু বানাচ্ছে, আর মানুষ বলছেও যে আমাকে বুদ্ধু বানাও, আমি খুব খুশি হচ্ছি, আমি বুদ্ধু হতে চাই। ক্লিয়ার? তো এইভাবে বলে যে ওই যে জনগণের স্বাধীনতা দিতে হবে, না হলে তো কি কোনো মূল্যই থাকলো না, আবার জনগণকে বুদ্ধু বানাবে। ওকে, যাই হোক, এবার আসছি উদারনীতিবাদের মূল তাত্ত্বিকগণ। কয়েকজনের নাম বললাম, ইমানুয়েল কান্ট, কবডেন, ডয়েল, ডেভিড মিত্রানি, রবার্ট কেউহান প্রমুখ। এরকম অনেকজন আছে, বইতেও অনেকগুলো দেওয়া রয়েছে, ওখান থেকেই কয়েকটা তুলে দিয়েছি যেহেতু একটা স্ট্রাকচারে যাচ্ছি, তো তোমরা দেখে নিও। এবার একটা জিনিস বলি, তোমরা তোমার বইতে কিছু কিছু তাত্ত্বিকদের নাম পাবে, অর্থাৎ এইরকম বেশ কিছু তাত্ত্বিক, কিন্তু তোমরা অন্য কোনো সোর্সে যখন উদারনীতিবাদ পড়বে তখন অন্য নাম পেতে পারো, যেরকম লকের কথা পেতে পারো, তারপরে অ্যাডাম স্মিথের কথা পেতে পারো। বলে রাখি, এনারা উদারনীতিবাদের প্রবক্তা বলতে পারি, তাদের হাত ধরেই প্রথম এই উদারনীতিবাদের সূচনা হয়। কিন্তু এই যে তোমাদের বইতে যেই কটা নাম রয়েছে, তারা ইন্টারন্যাশনাল রিলেশনের ক্ষেত্রে উদারনীতিবাদকে ব্যাখ্যা করেছেন। তাই জন্য এখানে যেই কটা নাম দেওয়া হয়েছে তোমরা মনে রাখবে সেগুলো আন্তর্জাতিক সম্পর্ক রিলেটেড কোনো কাজ করেছিল,
এই সমস্ত তাত্ত্বিকরা, উদারনীতিবাদী তাত্ত্বিকরা। ওকে, যেরকম মার্ক্সবাদীতে প্রত্যেকে দেখবে কার্ল মার্ক্সের নাম নেই, ফ্রেডরিক অ্যাঙ্গেলসের নাম নেই প্রবক্তা হিসেবে। কেন নেই? তারা আন্তর্জাতিক ক্ষেত্রে কম কাজ করেছিল, তারা সূচনা করেছিল মূলত, কিন্তু অন্যান্য যে সমস্ত তাত্ত্বিকদের নাম দেওয়া রয়েছে তারা আন্তর্জাতিক ক্ষেত্রে এই মতামতটাকে মানে প্রভাবিত করেছিল। ঠিক আছে, এবার আসি পরের অংশে। পরের অংশে কি রয়েছে? উদারনীতিবাদের বৈশিষ্ট্য, শান্তি এবং সহযোগিতার প্রতি বিশ্বাস। অর্থাৎ এই উদারনীতিবাদীরা সাধারণত শান্তি এবং সহযোগিতার কথা বলে। এরা বলতে চাইছে প্রতিটা দেশ একে অপরকে সহযোগিতা করবে। যখন একে অপরকে সহযোগিতা করবে তখনই সারা বিশ্বে শান্তি ছড়িয়ে যাবে। সে বিজনেসের ক্ষেত্রে হতে পারে, শিক্ষা ক্ষেত্রে হতে পারে, যে কোনো ক্ষেত্রে তারা একে অপরকে হেল্প করবে। তোমরা স্কুলে যদি মারপিট না করে একে অপরকে হেল্প করো, কীরকম হেল্প? টুকলিতে, তাই না? এক্সামের সময় একদম নয়, এটার কথা আমি একদম বলবো না, আমি সাজেস্টও করি না। ওকে, কীরকম হেল্প? যে একদিন আমার বন্ধু স্কুলে আসতে পারেনি, সে যখন আসবে তাকে বলে দেওয়া যে এই পড়াটা, যদিও স্কুলে পড়াশোনা হয় না, মানে বাচ্চারা করে না, কিন্তু স্কুল একটা পারফেক্ট জায়গা। স্কুলে যদি ঠিকঠাক কেউ পড়ে তার টিচার লাগে না। বলে না আমার টিউশন টিচার নেই, দরকার নেই, স্কুলে যদি ভালো করে পড়ো নিশ্চয়ই হয়ে যাবে। ওকে, এখন বলবে স্কুলের স্যাররা পড়ায় না, কারণ স্কুলের স্টুডেন্টগুলোই পড়ে না। তারা যদি পড়তে চায় নিশ্চয়ই পড়াবে। আমাদের স্কুলে এমন একটা ম্যাম ছিল, আমরা বদমাইশ ছিলাম, ঠিক আছে, আমরা পড়তাম না, কিন্তু ওই ম্যামটা একজন পড়বে তো একজনকেই পড়াবে। সারা ক্লাস চেঁচামেচি করছে, কিন্তু ওই ম্যামটা ওকেই পড়াচ্ছে, ওই আমাদের ক্লাসমেটটাকে। বা দুজন পড়বে দুজনকেই পড়াতো। হ্যাঁ, ক্লাসে অনেক টিচার পড়ে না, তাদেরকে টিচার্স রুমে চলে যাও, গিয়ে পড়ো, তাই না? যাই হোক, কিন্তু বন্ধুরা যদি একে অপরকে হেল্প করো, বিভিন্ন কাজে, দেখা হলো কখনো মাঠ পরিষ্কার করছো স্কুলের, তখন একে অপরকে হেল্প করো, তবে কাজটা সহজ হবে, শান্তিপূর্ণ হবে, তাড়াতাড়ি হবে, তাই না? যাই হোক, বাড়িতে ভাই বোনের মধ্যে ঝামেলা না করে যদি একে অপরকে হেল্প করো, হ্যাঁ ঝামেলা তো চলবে, ওটা ভালোবাসার অংশ, কিন্তু যদি একে অপরকে হেল্প করো কিছু কিছু ক্ষেত্রে, তাহলেও সেটা খুব সুন্দর হয়, সম্পর্কটা আরও ভালো হয়, তাই না? যাই হোক, আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলির গুরুত্ব। এই যে উদারনীতিবাদীরা রয়েছে তারা বলছে একটা থার্ড পার্সন দরকার। যদি ঝামেলার সৃষ্টি হয়, কোনো সমস্যা হয়, ওই থার্ড পার্সন এসে মিটিয়ে দেবে। যেরকম আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা রয়েছে, কি আমরা সম্মিলিত জাতিপুঞ্জের কথা বলতে পারি, তারপরে প্রথম বিশ্বযুদ্ধের পরে লিগ অব নেশনের কথা বলতে পারি, তাই না? এই যে আন্তর্জাতিক সংগঠনগুলো রয়েছে, তারা বিভিন্ন নিয়মকানুন তৈরি করবে বিশ্বের বিভিন্ন দেশের জন্য, যে সবাই আন্তর্জাতিক ক্ষেত্রে মেনে চলবে, কেউ যুদ্ধ করবে না, কেউ লড়াই করবে না, ঠিক আছে? এই সমস্ত নিয়মকানুন করা হয়েছে। এছাড়া WTO রয়েছে, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, ওয়ার্ল্ড ব্যাংক রয়েছে, তাই না? IMF রয়েছে। এই যে বিভিন্ন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলো রয়েছে, এগুলোর উপরে খুব গুরুত্ব দিয়েছে, বলেছে এরা নিয়মকানুন তৈরি করবে, এই কথা বিভিন্ন দেশ মেনে চলবে। এছাড়া বিভিন্ন দেশের অর্থনৈতিক দিক থেকে হেল্প করে একে অপরের উপর নির্ভরশীল করে গড়ে তুলবে, আর নির্ভরশীল হলেই তারা যুদ্ধ করবে না, এই সমস্ত কথা উদারনীতিবাদীরা বলছেন। এছাড়া হ্যাঁ, তারা এই ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলোকে খুব গুরুত্ব দিয়েছে, বলছে এটা দরকারি জীবনে, ঠিক আছে? তারপরে পারস্পরিক নির্ভরশীলতার ধারণা, ওই যে একে অপরের উপর নির্ভরশীল হয়ে গেলে কেউ কারো সঙ্গে ঝামেলা করার চেষ্টা করবে না, এটা উদারনীতিবাদীরা মনে করেন। ওই যে বললাম, ধরো ওয়ার্ল্ড ব্যাংক বিভিন্ন দেশকে লোন দিয়ে যাচ্ছে, ফলে একরকম নির্ভরশীল হয়ে যাচ্ছে অন্য দেশের প্রতি। তারপরে দেখা গেলো একটা দেশের সঙ্গে অন্য দেশের বিজনেস শুরু হয়েছে, ইম্পোর্ট এক্সপোর্ট হয়েছে, এখন ওদের মধ্যে কোনো সমস্যা দেখা দিলেও তারা আলাপ আলোচনার মাধ্যমে মিটিয়ে নেওয়ার চেষ্টা করবে, হ্যাঁ কি না? তো এই যে পারস্পরিক নির্ভরশীলতা যখনই সৃষ্টি হয়ে যাবে, তখন কি হবে? যুদ্ধ হবে না, শান্তিই শান্তি, তাই না? এটাই উদারনীতিবাদীরা বলছে। এছাড়া কূটনীতি ও আলোচনার মাধ্যমে বিরোধের সমাধান, বলছে কোনো সমস্যা দেখা দিলে আলাপ আলোচনায় বসে সমস্যার সমাধান করে নাও, বা এমন কিছু কাজ করো যাতে অপোজিট পার্সন বাধ্য হয় সেই যুদ্ধ না করতে। তুমি একটা নিব্বা নিব্বির কথা ভাবো, নিব্বা নিব্বিরা কি করবে? বাবু তুমি আমাকে না বলে ভাত খেয়ে নিলে। ধরো মেয়েটা ছেলেটাকে বললো, এখন ছেলেটা যদি মেয়েটাকে বাই চান্স বলে ফেলে যে হ্যাঁ খেয়ে নিলাম গো, খুব খিদে পেয়েছিল, ব্রেকআপ করে ফেলবে বা অন্য কিছু কান্না করে ভাসিয়ে দেবে। কিন্তু যদি একটু ছেলেটা ঘুরিয়ে বলে যে আসলে আমি খেতে চাইনি, তুমি তো আমার মনের মধ্যে রয়েছো, তুমি এবার তোমার যাতে শরীর খারাপ না হয়ে যায় তার জন্য আমি খেয়ে নিয়েছি, তখন মেয়েটা খুশি হয়ে যাবে, বলবো ওলে আমার বাবুলে, তুমি আমার জন্য এমন করেছো, সো কিউট, এমন বলে খুশি হয়ে গেল, তাই না? এই একটা অন্যরকম খেলা, কূটনীতি, এমন কিছু করলো যাতে মেয়েটা রাগলো না। অর্থাৎ অন্য দেশের সঙ্গে সম্পর্ক এমনভাবে গড়ে তুললো যে ওই দেশ খুশি হয়ে গেল, এমন কিছু করলো, মানে যুদ্ধ হতে হতে যাবে, ঠিক ওই সময় দেশ
ওই দেশের জন্য এমন কিছু করলো, ওই দেশ খুশি হয়ে বললো তুই তো আমার বেস্ট ফ্রেন্ড। বোঝা হলো? ক্লিয়ার হচ্ছে কথাটা? যাই হোক, নেক্সট, গণতান্ত্রিক রাষ্ট্রগুলির মধ্যে শান্তি। এবং উদারনীতিবাদীরা বলছেন যে বিভিন্ন গণতান্ত্রিক রাষ্ট্র যেগুলো রয়েছে তাদের সরকার যেহেতু জনগণ প্রতিষ্ঠা তৈরি করছে, তখন ওই যে দেশগুলোর মধ্যে একটা মিল থাকবে, আর যখনই মিল থাকবে তখনই যুদ্ধ হবে না, শান্তি প্রতিষ্ঠা হবে। ওকে, খুব সিম্পলভাবে বোঝানোর চেষ্টা করছি আমি, খুব ডিটেলসে যাচ্ছি না। যাই হোক, নেক্সট, মুক্ত বাজার ও মুক্ত বাণিজ্যের সমর্থন। অর্থাৎ উদারনীতিবাদীরা বলেন যে সারা বিশ্ব একটা বাজার রাখা উচিত। একটা বাজার বলতে কোনো একটা এলাকায় নেই, পুরো বিশ্বটাই বাজার হিসেবে ধরা উচিত। তুমি দেখো এখনকার অ্যামাজন ফ্লিপকার্টের জগতে বা বিশ্বায়নের সময়ে তুমি পৃথিবীর যে কোনো কোণা থেকে জিনিস কিনে আনতে পারছো, ইম্পোর্ট করতে পারছো তোমার দেশে। আবার আমার দেশ থেকে অর্থাৎ ভারত থেকে তুমি অন্য জায়গায় এক্সপোর্ট করতে পারছো। তুমি এখন ঠিক করেছো আমার বিজনেস করতে এখানে ভালো লাগছে না, ভারতবর্ষে আমি বিজনেস করতে চাইছি না, আমি আমেরিকায় গিয়ে বিজনেস করব, করতেই পারো। ওখানে গিয়ে মানুষ করছে না কাজ? নিশ্চয়ই করছে। কত মানুষ বিদেশে গিয়ে কাজ করছে, তারা কি করছে? অন্য জায়গায় চাকরি করছে, কেউ কেউ তো ওখানে ফল বিক্রি করছে, কেউ কেউ ওখানে দোকান দিচ্ছে, আছে, এগুলোও তো বিজনেস। ওখানে গিয়ে সে নিজের জিনিস বিক্রি করতে পারছে। এই যে শপিফাই বলে বিভিন্ন ওয়েবসাইট রয়েছে, শপিফাইয়ের যে ওখানে কত মানুষ, বিভিন্ন দেশের মানুষ বিক্রি বাট্টা করে, তাই না? এই যে জিনিসগুলো নিজের মতো বিক্রি করতে পারছে, নিজে দাম ঠিক করছে। হ্যাঁ, ওখান থেকে একটা কমিশন দিতে হচ্ছে ট্যাক্স হিসেবে, সেটা আলাদা বিষয়, কিন্তু বিক্রি তো করতে পারছে। এই যে বিষয়টাকে সমর্থন করছে কে? এই উদারনীতিবাদ। অর্থাৎ নিজের মন মতো ব্যবসা বাণিজ্য করার যে স্বাধীনতা, সেই স্বাধীনতা মানুষের থাকবে। ক্লিয়ার হলো? এরপরে আসছে অরাষ্ট্রীয় সংগঠনগুলির প্রাধান্য। অর্থাৎ এরা উদারনীতিবাদীরা শুধুমাত্র যে রাষ্ট্রের ব্যাপারটা বলছে, উল্টো বলছে রাষ্ট্রীয় যে সংগঠনগুলো রয়েছে ওদের অধিকার সীমিত থাকুক, যেটুকুনি দরকার সেটুকুনি, ওর থেকে বেশি না। কিন্তু অরাষ্ট্রীয় সংগঠন যেরকম আমরা অ্যাপেল কোম্পানি বলতে পারি, তারপরে টেসলার কথা বলতে পারি, ফেসবুক, বা আমরা বলতে পারি বিভিন্ন মাল্টি ন্যাশনাল যে কোম্পানিগুলো হয়, যেগুলো বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সেই সমস্ত কোম্পানি, এগুলো তো অরাষ্ট্রীয় সংগঠন। এছাড়া বিভিন্ন এনজিও, এগুলো তো অরাষ্ট্রীয় সংগঠন, তাই না? এই যে সংগঠনগুলোকে জোর দেয়, বলে এই রকম সংগঠন যদি থাকে এবং এরা বিভিন্ন দেশে যদি কাজ করে, তাহলেও মানুষের মধ্যে একটা সম্পর্ক গড়ে ওঠে, বিভিন্ন দেশের সঙ্গে বিভিন্ন দেশের সম্পর্ক গড়ে ওঠে। এখন ধরো আফ্রিকার কোনো একটা দেশে আমাদের ভারতের কোনো একজন মানুষ কি করেছে, ওখানে গিয়ে সমাজসেবামূলক কাজ করছে, তখন ওখানকার মানুষ কি ভাববে? ভারতের মানুষ খুব ভালো, তো ভারতের সঙ্গে ওখানকার সরকারও ধরো ভাবলো যে ওই মানুষটা খুব ভালো, তাকে ধরেই সে ভারতের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করবে। যেরকম এখনো পর্যন্ত গান্ধীজিকে ধরে ভারতকে সবাই চেনে। তুমি বাইরে যখনই যাবে, সে যেই প্রধানমন্ত্রী যাক, যে কোনো দেশে যাক, ওখানে গিয়ে গান্ধীজির মূর্তি পাবে। এখন অনেকে গান্ধীজিকে পছন্দ করেন না বিভিন্ন কারণে, এমন নয় আমিও গান্ধীজির খুব বড় সাপোর্টার, কিন্তু তিনি যা করেছেন সেটা অনেক বড় বিষয়। যারা বিরোধিতা করেন, করতে পারে, তার স্বাধীনতা রয়েছে, কিন্তু তাদেরকে একটা কথাই বলবো, প্রকৃত ইতিহাস জানো। হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির কথাতে চলো না, বা পলিটিক্যাল পার্টির যে কথা, সেই কথা থেকে শুনো না, বা তাদের কথা না শুনে তুমি অ্যাকচুয়ালি বই পড়ে, এখন তোমরা বলবে বইয়ে ভুল, তাহলে কোথায় পড়বে? পলিটিক্যাল পার্টির নেতারা কোথা থেকে জানছে? মানে একটু লজিক খাটাবে, ঠিক আছে? এই নিয়ে কখনো আমরা অন্য সময় আলোচনা করব। যাই হোক, আমি শুধু বলতে চাইছি যুক্তি দিয়ে দেখবে অ্যাকচুয়ালি কি হওয়া উচিত সেই জিনিসগুলো। যাই হোক, আমরা বৈশিষ্ট্য দেখলাম, এবার আসি এর সীমাবদ্ধতা। উদারনীতিবাদের নিয়ে বিভিন্ন সমালোচনা রয়েছে, সেই সমালোচনা দেখি। যেরকম রাষ্ট্রের স্বার্থ ও ক্ষমতার রাজনীতিকে উপেক্ষা করেছে, এ বলেছে রাষ্ট্রকে সীমিত করতে হবে, কিন্তু অ্যাকচুয়ালি আমরা কি দেখতে পাই? রাষ্ট্র নিজের স্বার্থ দেখবে, তুমি তোমার স্বার্থ দেখবে। তুমি কখনোই সহযোগিতাকে প্রাধান্য দেবে না যদি না তোমার স্বার্থ পূরণ হয়। তোমার স্বার্থ পূরণ হচ্ছে ওর সঙ্গে সহযোগিতা বাড়ালে, তাহলে তুমি সহযোগিতা করবে তার সঙ্গে। তুমি ক্ষমতার রাজনীতিকে কখনো উপেক্ষা করতে পারবে না। অ্যাকচুয়ালি তুমি আমেরিকার সঙ্গে সম্পর্ক কখনোই খারাপ করতে চাইবে না, তুমি রাশিয়ার সঙ্গে কখনোই সম্পর্ক খারাপ করতে চাইবে না, কিন্তু তুমি পাকিস্তানের সঙ্গে নিশ্চয়ই হলে হোক, বাংলাদেশের সঙ্গে হলে হোক, কারণ ওরা তুলনামূলক দুর্বল রাষ্ট্র, বা বলতে পারো দুর্বল রাষ্ট্র। আর এই যে রাশিয়া, আমেরিকা, এরা কি শক্তিশালী দেশ, ওদের সঙ্গে তুমি নিশ্চয়ই
সম্পর্ক খারাপ করতে চাইবে না, তাই না? তো এই জিনিসটাকে উদারনীতিবাদীরা উপেক্ষা করে গেছে, বলছে রাষ্ট্রের কথা বাদ দাও না, রাষ্ট্র না থাকলেও চলবে, কিন্তু হ্যাঁ কিছু ক্ষেত্রে রাখলাম, ও সাইডে রেখে দিলাম একটু, এরকম টাইপের। নেক্সট, যুদ্ধ ও সংঘাতের বাস্তবতাকে অবমূল্যায়ন করে। এরা বলছে যে যুদ্ধ হবে না, মানুষ খুব সৎ, মানুষ কোনোদিন যুদ্ধ করবে না, কিন্তু এটা তো বাস্তবতা নয়, এই জিনিসটাকে তারা উপেক্ষা করে গেছে। ক্লিয়ার? নেক্সট, আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কার্যকারিতা অতিরঞ্জিতভাবে দেখায়, অর্থাৎ এই যে আন্তর্জাতিক সংগঠনগুলো রয়েছে, যেরকম WTO, সম্মিলিত জাতিপুঞ্জ, লিগ অব নেশন, এগুলো ছিল, এগুলোকে এক্সট্রা ভাবে বলে যে এরা খুব ভালো, খুব এদের দ্বারা খুব কাজ হয়, এই উদারনীতিবাদীরা বলে, কিন্তু এটা পুরোপুরি সত্যি নয়। দেখো, এক কথায় আন্তর্জাতিক সংগঠনের কথা বিভিন্ন সার্বভৌম রাষ্ট্র মানতে বাধ্য না, প্রথম কথা। 2 নম্বর, এই সমস্ত রাষ্ট্র যে সংগঠনগুলো রয়েছে, এই সংগঠনগুলো কন্ট্রোল হয় বিভিন্ন শক্তিশালী রাষ্ট্রের দ্বারা, অর্থাৎ ক্ষমতার যে রাজনীতির যে বিষয়টা আসছে, তাই না? নেক্সট, সব রাষ্ট্র গণতান্ত্রিক নয়, তাই গণতান্ত্রিক শান্তি তত্ত্ব সর্বজনীন নয়। যেরকম এই উদারনীতিবাদীরা বলছে যে পুরো বিশ্বে যদি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হয়, সব রাষ্ট্রই যেহেতু জনগণের দ্বারা গঠিত হয়েছে, বা সব রাষ্ট্রের সরকারই যখন জনগণ নিজেরা পছন্দ করেছে, আর জনগণ তো সৎ, তারা খারাপ সরকার তো মানে চুজ করতেই পারে না, আর জনগণ যেহেতু সৎ, তারা ভালো সরকার প্রতিষ্ঠা করেছে, এবং যেহেতু ভালো সরকার হয়েছে, তাহলে যুদ্ধ হবে না। আর সিম্পল, আমরা মেনে নিলাম ওই কথাটা, কিন্তু তারপরেও পৃথিবীর সব রাষ্ট্র গণতান্ত্রিক নয়। যখন গণতান্ত্রিক নয়, তাহলে এই যে বিষয়টা যে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা হলেই মানে সব হয়ে যাবে, সেটা খুব একটা বাস্তব নয় এবং সর্বজনীনও নয়। যাই হোক, মুক্ত বাজার অর্থনীতি উন্নত ও উন্নয়নশীল দেশের মধ্যে বৈষম্য বাড়ায়। দেখো, এই যে মুক্ত বাজার, যে অবাধে বিজনেস করতে পারার যে বিষয়টা, আমার কাছে 1,00,000 টাকা আছে, সাপোজ, ধরো, নেই সে পরের কথা, কিন্তু আছে, তোমার কাছে 100 টাকা রয়েছে, আমি এখন বিক্রি করতাম আমার এলাকায়, তুমি বিক্রি করতে তোমার এলাকায়। কি বিক্রি করতাম? ধরো বই বিক্রি করতাম, ঠিক আছে? এখন তুমি 100 টাকা দামের একটা বই নিয়ে তোমার এলাকাতেই বিক্রি করছো, পরের বার আবার একটা কিনে আনছো, আর আমার কাছে 1,00,000 টাকা আছে, আমি অনেক বই কিনে আনলাম। এখন আমি এখানে একসঙ্গে অনেক মানুষের চাহিদা পূরণ করতে পারছি, তাই না? অনেক মানুষ বই কিনছে। এইবার মুক্ত বাজার অর্থনীতি চালু করে দিলাম, আমি একটা সময় আমার এলাকার বাইরে কিছু বিক্রি করতে পারতাম না, এখন মানে এরকম একটা সিচুয়েশন আসলো যে আমি যেখানে খুশি বিক্রি করতে পারি, তুমিও যেখানে খুশি বিক্রি করতে পারো, কিন্তু তোমার কাছে পুঁজি নেই, তাই না? তবে তুমি চাইলেও তোমার বিক্রি বাট্টা বাড়াতে পারবে না, তাই না? কিন্তু আমি চাইলেই আমার বিক্রি বাট্টা বাড়াতে পারবো, ইভেন আমি কাস্টমার বেশি পেয়ে যাচ্ছি, তোমার এলাকায় তোমার কাস্টমারগুলোকেও আমি নিয়ে নিচ্ছি একরকম, তাই না? আমার কাছে অনেক আইটেম রয়েছে, তোমার কাছে 2-3টে আইটেম রেখেছো, বোঝাতে পারছি? সেই তুমি ধরো উন্নয়নশীল দেশ, যারা আস্তে আস্তে উন্নত হচ্ছ, আর আমি অলরেডি উন্নত, অর্থাৎ আমার কাছে অনেক সম্পদ রয়েছে। শোনো, ধরে নিতে বলেছি, আমি আবার সিরিয়াসলি নিতে বলিনি, বোঝা গেল? তবে আমি আস্তে আস্তে আরো উন্নত হতে থাকবো, উন্নত থেকে উন্নততর হয়ে যাব, আর তুমি নর্মাল থেকে আস্তে আস্তে হবে। একটা সময় কি হবে, যখন আমি আরো বেড়ে যাচ্ছি, তখন তুমি আস্তে আস্তে ডাউনে চলে যাবে, কারণ তোমার কাস্টমারগুলোকেও তো আমি নিয়ে নেবো, তাই না? তো এই যে উদারনীতিবাদী ধারণা অনুযায়ী যখন এই মুক্ত বাজার অর্থনীতি চালু হয়, তখন বড় লোকরা আরো বড় লোক হতে থাকে এবং গরিবরা আরো গরিব হতে থাকে, বোঝা গেল? তো বলছে যেই রাষ্ট্রগুলো খুব উন্নত, তারা আরো উন্নত হতে থাকে, আর যে রাষ্ট্রগুলো উন্নত হচ্ছিল, তারা যেন থেমে যায়, তারা আরো নিচের দিকে চলে যায়, বা বলতে পারো যারা অনুন্নত, তারা আরো অনুন্নত হতে থাকে। ক্লিয়ার? আশা করছি ক্লিয়ার হচ্ছে। যাই হোক, নেক্সট, বাস্তবে রাষ্ট্রগুলো নিজেদের স্বার্থে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে। দেখো, আন্তর্জাতিক ক্ষেত্রে যে সমস্ত আইন রয়েছে, প্রতিটা রাষ্ট্র মানলে মানতে পারে, না মানলে না মানতে পারে, কিন্তু এই আন্তর্জাতিক আইন একটা রাষ্ট্র কখন লঙ্ঘন করবে? যখন তার স্বার্থ পূরণ হবে, তাই না? অর্থাৎ কেউ ওই নীতি নৈতিকতা দেখে না, রাষ্ট্র কখনো নীতি নৈতিকতা দেখে না, সে তার জাতীয় স্বার্থ দেখে। তুমি দেখো, এতবার ওই সম্মিলিত জাতিপুঞ্জে এতবার বলা হয়েছে পাকিস্তান, তুমি কিন্তু টেরোরিজমকে সাপোর্ট করো না, কিন্তু পাকিস্তান ওকে শুনবে? শুনবে না। ও যদি টেরোরিজমকে নষ্ট করে দেয়, ওর বিরোধিতা করে, তাহলে আর কিছু বলারই নেই, তাই না? যাই হোক, নেক্সট, মানব প্রকৃতিকে অতিরিক্তভাবে আশাবাদী দৃষ্টিতে দেখা, অর্থাৎ মানুষ যে খুব সৎ, মানুষ এর মতো আর প্রাণী হয় না, ওদের মতো জ্ঞানী কেউ হয় না, এই যে বিষয়টা মানুষকে যেন ভগবানের স্তরে দিয়ে দিয়েছে, যে পারফেক্ট, ও কখনো ছেঁচড়ামি করবেই না, ও মানে এক কথায় সাধু, সন্ন্যাসী, যে খুব ভালো, বোঝা গেল? ওর মধ্যে কোনো পাপ নেই। এই যে এইভাবে যে দেখিয়েছে উদারনীতিবাদীরা বা আদর্শবাদীরা, সেটা
ফালতু কথা। মানুষ হিংসুটে, সুযোগ পেলে বাপরেও দেবে বেঁচে। ওকে, যাই হোক, অবাস্তব ও নীতিধর নিয়ে প্রচুর নৈতিকতার কথা বলে এবং আমরা বলতে পারি কিছুটা অবাস্তব। ক্লিয়ার? এবার আসছি আমরা পরের অংশে। ওকে, পরের অংশে কী রয়েছে? মার্ক্সবাদ। খুব ইন্টারেস্টিং একটা বিষয়, আমরা এটা নিয়ে আলোচনা করি, তাই না? মার্ক্সবাদ খুব সহজ জিনিস, শ্রেণীদ্বন্দ্ব এর উপরে দাঁড়িয়ে রয়েছে, আর অর্থনৈতিক যে বিষয়টা। যখনই দুটো শ্রেণীর মধ্যে পার্থক্যের কথা বলবে তখন মনে করবা, যদি প্রশ্নে কিছু না পারো মনে রাখবে যে মার্ক্সবাদীরা ছাড়া এটা আর কেউ বলবে না। যখনই শ্রেণীদ্বন্দ্ব তখনই মার্ক্সবাদ, এরাই একমাত্র আমরা বলতে পারি শ্রেণীদ্বন্দ্বের কথা বলে। যাই হোক, সেটা আমরা দেখব। তো প্রথমে কি বলছে? মার্ক্সবাদ। মার্ক্সবাদ কি জিনিস, বা এর ইংরেজি আমরা বলতে পারি মার্কসিজম। ইজম যখনই আসবে সেটাকে আমরা তত্ত্ব, একটা পুরো কনসেপ্ট ধরে নেব, ঠিক আছে? ওর পুরো ধারণাটাকে ধরে নেব আইএসএম যখন শেষে আসে। যাই হোক, এই মার্ক্সবাদটা কি আমরা জানি? বলছে জার্মান দার্শনিক কার্ল মার্ক্স এবং তার বন্ধু ফ্রেডরিক এঙ্গেলস প্রদত্ত একটি রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক তত্ত্ব, যা মনে করে সমাজে সংঘাত ও পরিবর্তনের মূল কারণ হলো শ্রেণী সংগ্রাম। ওকে, এই সিম্পল কথা। এবং যারা চায় এর মাধ্যমে, বিপ্লবের মাধ্যমে সমাজের পরিবর্তন ঘটিয়ে একটা সাম্যবাদী সমাজ গঠন করার, শ্রেণীহীন সমাজ গঠন করা। ক্লিয়ার? ক্লিয়ার হয়নি, আমি ভালো করে বোঝাই। এই যে কার্ল মার্ক্স এবং ফ্রেডরিক এঙ্গেলস একটা তত্ত্ব দিয়েছে, একটা ধারণা দিয়েছে। কি ধারণা? সেই ধারণাটার নাম হচ্ছে মার্ক্সবাদী ধারণা। এই মার্ক্সবাদী ধারণা অনুযায়ী বলা হচ্ছে, এই যে সমাজ পরিবর্তন হচ্ছে, সমাজের পরিবর্তন প্রাচীনকাল থেকে বর্তমান সময়ে যে সমাজের একটা পরিবর্তন নিশ্চয়ই হয়েছে, এই সমাজের পরিবর্তন হচ্ছে, এই সমাজের পরিবর্তনের মূল কারণ হচ্ছে শ্রেণী সংগ্রাম। কি? দাঁড়াও, আমরা না লিখে দাগ দিই শুধু। এই যে শ্রেণী সংগ্রাম। শ্রেণী সংগ্রাম বলতে উঁচু জাত, নিচু জাত, বা উঁচু শ্রেণী, নিচু শ্রেণী। এরা সাধারণত বলে সমাজে দুই ধরনের শ্রেণী রয়েছে, একটা হচ্ছে পুঁজিবাদী বা পুঁজিপতি, আর একটা হচ্ছে শ্রমিক শ্রেণী, বা আমরা বলতে পারি মালিক শ্রেণী আর একটা শ্রমিক শ্রেণী। এই দুখানা শ্রেণী রয়েছে, এই দুখানার মধ্যে একটা লড়াই রয়েছে, এই লড়াইয়ের ফলে সমাজের পরিবর্তন হচ্ছে। বলছে একেবারে প্রাচীনকালে দাস ছিল আর তাদের মালিক ছিল, সেই সময় দাস মালিকের লড়াই হয়েছে, লড়াইয়ের ফলে সৃষ্টি কিসের হয়েছে? সামন্ত প্রভু আর চাষি, তাই না? এদের মধ্যে। তারপর তাদের মধ্যে সংঘাত হয়েছে, জমিদার, চাষি, এরকম বিভিন্ন কে ছিল, এরকমই, তাই না? সমাজে পরিবর্তন হয়েছে সময়ের সঙ্গে সঙ্গে। তারপরে যখন শিল্প বিপ্লব ঘটলো, কারখানা আসলো, তখন মালিক শ্রেণী আর শ্রমিক শ্রেণী আসলো। তো এই মার্ক্সবাদীরা কি বলছে? সময়ের পরিবর্তন হয়েছে এই সংঘাতের মধ্যে, বিভিন্ন শ্রেণীর মধ্যে সংঘাত হয়েছে আর সমাজের পরিবর্তন হয়ে গেছে একেবারে প্রাচীনকাল থেকে। বোঝা গেল? ক্লিয়ার হচ্ছে? অর্থাৎ এই যে মার্ক্সবাদীরা বলছে সর্বদা শক্তিশালীরা দুর্বলকে শোষণ করে, আর এই যে শোষণের ফলে বিপ্লবের সৃষ্টি হয়। যখন তোমার উপরে অন্যায় হবে, তোমার মনে কি বিপ্লবের ধারণা জাগবে? যখনই বিপ্লবের ধারণা হবে তখনই সংঘাত বাঁধবে দুখানা শ্রেণীর মধ্যে, আর এই সংঘাতের ফলে কি সৃষ্টি হবে? নতুনের সৃষ্টি হবে, নতুন কোনো সমাজ ব্যবস্থার সৃষ্টি হবে। বোঝা গেল? ক্লিয়ার হলো? এটাই হচ্ছে মার্ক্সবাদী ধারণা। দেখো, এবার আসি মার্ক্সবাদের মূল কথা নিয়ে। প্রথমে কি বলছে? শ্রেণী সংগ্রাম ইতিহাসের চালিকা শক্তি। শ্রেণী সংগ্রাম, ওই যে বললাম, একটা মালিক শ্রেণী আর একটা হচ্ছে শ্রমিক শ্রেণী, এদের মধ্যে সংগ্রাম যেরকম হচ্ছে, সংগ্রামের মাধ্যমে সমাজের পরিবর্তন হচ্ছে, সমাজ ব্যবস্থার পরিবর্তন হচ্ছে। যখনই পরিবর্তন হচ্ছে তখন কি নতুন একটা ব্যবস্থার সৃষ্টি হচ্ছে। দেখো, একটা সময় কি ছিল? রাজতন্ত্র ছিল, অর্থাৎ একজন ক্রাউন ছিল, যে কিনা, ঠিক আছে, ক্রাউন মাথায় টুপি পড়ে আছে, টুপিটা ঠিক আছে, একজন ক্রাউন ছিল, অর্থাৎ রাজা ছিল, রাজতন্ত্র। ও যখন খুব অত্যাচারী হয়ে গেল তখন মানুষ কি করলো? নিজেদের একটা প্রতিনিধি চুজ করলো, অর্থাৎ এই যে রাজার বিরুদ্ধে বিরোধিতা শুরু করলো, বিরোধিতার মাধ্যমে সে, অর্থাৎ জনগণ কি করলো? একটা নতুন লিডার তৈরি করলো, যেই লিডার জনগণ এর কথা ভাববে, এবং সেই লিডারকে চুজ কে করেছে? সাধারণ জনগণ। ওকে, এই লিডারকে কে চুজ করেছে? সাধারণ জনগণ। তো কি হলো? শ্রেণী সংগ্রাম, রাজতন্ত্রের সঙ্গে প্রজাদের লড়াই হলো, হয়ে কি হয়ে গেল? নতুন একটা ব্যবস্থার সৃষ্টি হলো, যেখানে লিডার সে চুজ হচ্ছে কার মাধ্যমে? জনগণের মাধ্যমে। এখন সাপোজ ওই লিডারটা আবার স্বৈরাচারী হয়ে গেল, যেহেতু তাকে একা চুজ করা হয়েছিল, এবার সে স্বৈরাচারী হয়ে গেছে, আবার বিপ্লব ঘটলো, ঘটে কি হলো? আবার একটা নতুন শাসন ব্যবস্থা। এবার কি করা হলো? 10-12 জনকে এক জায়গায় রাখা হলো, যাতে কোনোভাবেই স্বৈরাচারী না হয়ে উঠতে পারে, এরকম একটা শাসন ব্যবস্থা চালু করা হলো, এবং তাদেরকেও চুজ কে করছে? এই জনগণই। বোঝা গেল? এইরকম একটা ব্যবস্থার পরিবর্তন হচ্ছে।
মার্ক্সবাদীরা বলছে এই যে শ্রেণীর সংগ্রাম হচ্ছে, অর্থাৎ বিভিন্ন শ্রেণীর মধ্যে যে সংঘাত বাজছে, লড়াই বাজছে, সেই লড়াইয়ের মাধ্যমে, সেই বিপ্লবের মাধ্যমে নতুন একটা সমাজ ব্যবস্থা চালু হচ্ছে। ওকে, তারপরে বলছে উপকরণের মালিকানাই শোষণের উৎস। অর্থাৎ এখানে কি বলছে, উৎপাদনের উপকরণ কি জিনিস সেটা আমাদের আগে জানতে হবে। ধরো এই যে পেন, এই পেনটা তৈরি করা হবে, এই পেনটা কোথায় তৈরি করা হবে? এটা একটা কারখানায় তৈরি করা হবে। এটা, ওই কারখানাটা হচ্ছে উৎপাদন, এই যে উৎপাদনের উপকরণ, অর্থাৎ ওখান থেকে এর তৈরি হয়েছে। ওকে, ওই কারখানার মালিককে, এবং সেই কারখানার মালিক যে, তার উপরেই নির্ভর করছে যে সাধারণ মানুষ শোষিত হবে কিনা। বোঝাতে পারলাম না। ধরো একটা কারখানা রয়েছে, এই কারখানার মালিক হচ্ছি আমি, ঠিক আছে, এই মালিক আমি। এবার তোমরা এখানকার শ্রমিক। ধরো তোমরা এই রকম পেন একটা তৈরি করছো, এবং এই পেনটার দাম হচ্ছে 100 টাকা ধরো, ঠিক আছে। তোমরা একদিনে 100 টাকার একটা পেন তৈরি করেছো। এখন এই পেনটা আমি কত টাকায় বিক্রি করেছি? 100 টাকায়, কিন্তু তুমি ওটা একদিনে তৈরি করেছো। এবার আমি তোমাকে মজুরি দিলাম কত টাকা? আমি তোমাকে মজুরি দিলাম 30 টাকা মতো, ঠিক আছে। তুমি কত টাকা মজুরি পেলে? 30 টাকা। বাকি 70 টাকা পড়ে থাকলো, ওই 70 টাকা আমি নিয়ে নিলাম। এটা হচ্ছে উদ্বৃত্ত মূল্য। ওই যে 70 টাকা বেঁচে গেল, ওটা আমি মুনাফা হিসেবে আমার কাছে রেখে দিলাম। তো আমি একরকম তোমাকে শোষণ করছি। তোমার স্যালারি, সেই স্যালারি কিন্তু আমি ঠিকঠাক দিলাম না। মিনিমাম 50 টাকা দেওয়া উচিত ছিল আমার, কিন্তু আমি দিলাম না। আবার আমি এদিকে কিছুই করলাম না, আমি শুধু একটা বিল্ডিং তুলে রেখে দিয়েছি, আমি একটা কারখানা বানিয়ে রেখে দিয়েছি, যেখানে আমি কোনো কাজ করছি না। এই পেনটা তৈরির জন্য আমি কিছু করছি না, এই পেনটা তুমিই তৈরি করছো। এবং তোমাকে যেখানে আমার মজুরি দেওয়া উচিত 50 টাকা, সেখানে আমি 30 টাকা দিচ্ছি, অর্থাৎ তোমাকে শোষণ করছি আমি। এছাড়া বাকি যে এক্সট্রা টাকা, যে মুনাফাটা থাকছে, সেটাও আমি নিচ্ছি, তোমাকে দিচ্ছি না। এই যে বিষয়টা, এই বিষয়টাকে অ্যাকচুয়ালি শোষণ বলছে। কারা? এই মার্ক্সবাদীরা বলছে এই শোষণটা যদি ওই যে কারখানার মালিকানা একটা মালিক শ্রেণীর কাছে থাকে, পুঁজিপতি শ্রেণীর কাছে থাকে, তাহলে এই শোষণটা হবেই। কিন্তু যদি একটা সাধারণ শ্রমিকের হাতে থাকে, বা একটা শ্রমিক সংগঠনের হাতে থাকে, তাহলে এই ঝামেলাটা, এই সমস্যাটা দেখা দেবে না। ক্লিয়ার হলো? এরপরে কি বলছে, রাষ্ট্র হলো শোষক শ্রেণীর হাতিয়ার। আমরা দেখতে পাই যে আমাদের রাষ্ট্রের যে নেতা মন্ত্রীরা রয়েছে, তারা সাধারণত কাজ করে কাদের জন্য? পুঁজিপতিদের জন্য। সাধারণ মানুষের জন্য করছে না। তুমি দেখো বর্তমানে যে যতগুলো পুঁজিপতি রয়েছে, তাদের জন্য আমাদের সরকার কিভাবে কাজ করছে, কিন্তু আমাদের সাধারণ মানুষের শিক্ষার জন্য কি করছে, চাকরির জন্য কি করছে? কিচ্ছু করছে না, হ্যাঁ কি না? যাই হোক, তারপরে বিপ্লবের মাধ্যমেই শ্রেণীহীন সমাজ গঠন সম্ভব। এরা বলতে চাইছে এই যে সমস্যা, শোষণ হচ্ছে, সাধারণ মানুষ, সাধারণ শ্রমিক শ্রেণী শোষিত হচ্ছে, এই শোষণটা বন্ধ করা একমাত্র সম্ভব হচ্ছে বিপ্লব। অর্থাৎ ওরা তোমাকে শোষিত করছে, তো তোমরা সবাই এক জায়গায় হয়ে বিপ্লব করে ওদেরকে শেষ করে দাও, অর্থাৎ পুঁজিপতি শ্রেণীকে নামিয়ে দাও, এবং সেই যে কারখানার, অর্থাৎ উৎপাদনের উপকরণের মালিকানা গ্রহণ করো তোমরা, এবং সেই মালিকানা গ্রহণের মাধ্যমে একটা শ্রেণীহীন সমাজ গঠন করো। অর্থাৎ এমন একটা সমাজ ব্যবস্থা, যেই সমাজে কোনো শ্রেণী থাকবে না, একটা শুধু মানুষ বলে থাকবে। একটাই শ্রেণী থাকবে, সেটা হচ্ছে শ্রমিক শ্রেণী। অন্য কোনো শ্রেণী থাকবে না। তাদের যদি থাকতে হয়, শ্রমিক রূপে থাকতে হবে। বোঝা গেল? যাই হোক, তারপরে সাম্যবাদ ও সমাজতন্ত্রই চূড়ান্ত লক্ষ্য। অর্থাৎ এরা বলতে চাইছে এই যে বিপ্লব সৃষ্টি করা হবে, বিপ্লব সৃষ্টি করার মাধ্যমে এমন একটা সমাজ ব্যবস্থা তৈরি করা হবে, যেই সমাজ ব্যবস্থায় কোনো শ্রেণী থাকবে না, কোনো উঁচু শ্রেণী, নিচু শ্রেণী, পুঁজিপতি, শ্রমিক, এরকম থাকবে না। একটাই শ্রেণী থাকবে, এবং সেখানে সবাই সমান। একটু ভালো উদাহরণ দিই। ধরো এই যে বলছিলাম না, এই পেনটার দাম 100 টাকা, তুমি এখানে 100 টাকার একটা পেন বানিয়েছো, তুমি তোমার নির্দিষ্ট মজুরি পেয়ে যাবে। ওই যে মজুরি, সঠিক মজুরি 50 টাকা পেয়ে গেলে, এই 50 টাকা তোমার স্যালারি দিয়ে দেওয়া হলো। পড়ে থাকছে কত? 50 টাকা, তাই না? 100 থেকে 50 বিয়োগ করলে 50 টাকা পড়ে থাকছে। এই যে 50 টাকা পড়ে থাকছে, এই 50 টাকা কে নেবে? এই 50 টাকা রাষ্ট্রের আন্ডারে যাবে, এবং সেই 50 টাকাটা খরচ হবে প্রতিটা মানুষের, প্রতিটা জনগণের। কিসের? শিক্ষাক্ষেত্রে, স্বাস্থ্যক্ষেত্রে, দেশের উন্নতির ক্ষেত্রে, ঠিক আছে, বিভিন্ন ক্ষেত্রে। অর্থাৎ ওটা দেশের সমস্ত জনগণের উন্নতিতে কাজে লাগবে। বোঝা গেল? ওটা যে মালিক শ্রেণী যেটা পাচ্ছিল, সেখানে মালিক শ্রেণী কিছুটা শোষণ করে নিচ্ছিল। কার কাছ থেকে? শ্রমিক শ্রেণীর কাছ থেকে। আবার ওইদিকে পুরো লাভটাও রেখে দিচ্ছিল নিজের কাছে। বলছে না, শ্রমিক নিজের মজুরি সঠিকটা পেয়ে যাবে, এবং যেইটুকুনি পড়ে থাকবে সেইটুকুনি সমাজের কাজে লাগবে। এই কথাটা কারা বলছে? এরা। তো এক কথায় আমরা বলতে পারি, এই যে মার্ক্সবাদীরা কি বলতে চাইছে, যে সমাজ,
সমাজের যে পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি এটা সাধারণত শ্রেণী সংগ্রাম, বিভিন্ন শ্রেণীর মধ্যে লড়াই হচ্ছে, ওই লড়াইয়ের ফলে এই পরিবর্তন দেখা দিচ্ছে। এবং প্রতিটা শ্রেণীতেই আমরা দেখতে পাই যে উঁচু শ্রেণী নিচু শ্রেণীকে বা শক্তিশালী দুর্বলকে শোষণ করে। এবং যখন এই যে শক্তিশালী দুর্বলকে শোষণ করবে, তাই না, দুর্বলকে শোষণ করবে, তখনই এই যে একাধিক দুর্বল রয়েছে তাদের মধ্যে একটা বিপ্লবের ধারণার সৃষ্টি হবে। এবং এই বিপ্লবের মাধ্যমেই কি হবে, একে শেষ করা অর্থাৎ শক্তিশালীকে দমন করা সম্ভব হবে। এবং এই দমনের ফলে নতুন একটা সমাজ ব্যবস্থার সৃষ্টি হবে। কিসের? সমাজ ব্যবস্থার সৃষ্টি হবে। এবং যেই সমাজে কোনো উঁচু জাত নিচু জাত বা উঁচু শ্রেণী নিচু শ্রেণী থাকবে না, যেখানে সবাই সমান হবে। বোঝা গেল? এবং ওই যে কারখানা বা উৎপাদনের উপকরণের মালিকানা থাকবে সমাজের হাতে বা রাষ্ট্রের হাতে। ক্লিয়ার? তাহলে এই যে মার্ক্সবাদ ধারণাটা কি, একটা বেসিক ধারণা আমাদের আসলো। এটাই আন্তর্জাতিক ক্ষেত্রে কি বলছে? এটাই আন্তর্জাতিক ক্ষেত্রে বলছে বিভিন্ন রাষ্ট্রের যত শ্রমিক সংগঠন রয়েছে সবাই এক হও। এই যে সারা বিশ্বে পুঁজিপতিরা যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তাদের বিরুদ্ধে একটা দেশের শ্রমিক কিছু করতে পারবে না। সারা বিশ্বের শ্রমিক এক হও হয়ে এই ব্যবস্থাকে শেষ করে দাও, অর্থাৎ পুঁজিপতি ব্যবস্থাকে শেষ করে দাও। এমন একটা ইন্টারন্যাশনাল বা আমরা বলতে পারি এমন একটা বৃহৎ সমাজ তৈরি করো যেই সমাজে কোনো রকম শ্রেণী থাকবে না। বোঝা গেল? যাই হোক, তো এরপরে অংশে আসি, মার্ক্সবাদের উদ্ভব কবে হয়। তো আমরা বেসিকভাবে বলতে পারি যে এই যে মার্ক্সবাদের সূচনা হয় সাধারণত 19 শতকের মাঝামাঝি সময় এবং সেই সময় প্রকাশ পায়। কিন্তু আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে এই মার্ক্সবাদী ধারণা ব্যাপকরূপে প্রসারিত হয় সেটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যখন ঠান্ডা লড়াই চলছিল সেই সময়কালের মধ্যে। ওকে, যাই হোক, কিছু মার্ক্সবাদীদের কথা আমরা বলি, যেরকম লেনিন, হবসন, রোজা লুক্সেমবার্গ, নিকোলাই বুখারিন, সামির আমিন, এরকম বেশ কিছু রয়েছে, তোমরা দেখে নিতে পারো। আবারও বলে রাখি, এখানে মার্ক্স এবং ফ্রেডরিক এঙ্গেলসের কথা পাবে না, কারণ তারা আন্তর্জাতিক ক্ষেত্রে খুব একটা গুরুত্ব রাখেননি, কিন্তু তারা এই মার্ক্সবাদী ধারণার সূচনা করেছিলেন, তারাই মূল প্রবক্তা। ওকে, কিন্তু আন্তর্জাতিক ক্ষেত্রে এই মূল তাত্ত্বিক ছিলেন এনারা। ক্লিয়ার? এবার আসি এই মার্ক্সবাদের বৈশিষ্ট্য নিয়ে। ক্লাসটা হয়তো অনেকটা বড় হয়ে যাচ্ছে। যাই হোক, অনেকক্ষণ কথা হলো, তার আগে বলে রাখি এখনো পর্যন্ত দ্য পলিটিগুরুর ফ্যামিলিতে যদি যুক্ত না হয় তো সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও, আর বন্ধুদের কাছে শেয়ার করতে একদম ভুলো না। ওকে, আরেকটা জিনিস, যে আমরা এইবার চেষ্টা করবো রেগুলার ক্লাস আনার, দেখা যাক কতটা হয়। রেগুলার কোনো না কোনো ক্লাস আসবে, হতে পারে একটা শর্টস বা একটা পোস্ট আসলেও আসবে, কিন্তু আসবে। দেখা যাক কতটা দিতে পারি। আমি মনে প্রাণে চেষ্টা করব। কিছুটা শরীর ঠিক হয়েছে, পুরোপুরি হয়ে ওঠেনি, কিন্তু আমি চেষ্টা করবো। আমি বললাম না হলে সিলেবাস শেষ করতে পারবো না, এটা আমিও বুঝছি, তাই জন্যে সিলেবাসটা আগে শেষ করার চেষ্টা করছি। দেখা যাক কত দূর আগাতে পারি। ওকে, যাই হোক, মার্ক্সবাদের বৈশিষ্ট্য, এরা শ্রেণী সংগ্রামকে বেশ গুরুত্ব দেয়, যে বিভিন্ন শ্রেণীর মধ্যে সংগ্রাম হয়, লড়াই হয়, বিপ্লব হয়, বিপ্লবের মাধ্যমেই সমাজের পরিবর্তন হয়। এছাড়া নৈতিক স্বার্থই মূল চালিকা শক্তি। অর্থাৎ দেখো, যাদের হাতে অর্থনীতি থাকবে, অর্থনৈতিক পাওয়ার থাকবে, তারাই সমাজকে মূলত চালনা করবে। রাজনৈতিক নেতারা বলছে জনগণের জন্য এই করব, হ্যালো গাইজ আমরা তোমাদের নেতা, তোমাদের জন্য আমি এই করব, লন্ডন বানাবো, এই চাকরি দেবো, বছরে 15 কোটি টাকা দেবো, 15 লাখ টাকা দেবো প্রতিটা ব্যাংকে, অনেক অনেক কথা বলে, তাই না? অনেকে অনেক কথা বললেও তাদের যে নীতিগুলো তৈরি হয় সেই নীতিগুলো দেখবে কাদের জন্য সুবিধাজনক? পুঁজিপতিদের জন্য। কারণ কি, তারা যে মানে ভোটে দাঁড়াচ্ছে, অর্থাৎ নেতা মন্ত্রীরা, তাদের ভোটের প্রচারের খরচ আছে, সেই খরচ কোথা থেকে পায়? এই যে পুঁজিপতিরাই তো দেয়। তুমি দাও? আমি দিই? না, তারা দেয়। এবং তারা কেন দেয়? ফ্রি দিয়ে দেবে, তাদের নিজের স্বার্থ রয়েছে তো। ওই যে ইলেকশন বন্ড, মনে আছে ওই যে বিষয়টা? তো একরকম কারা কন্ট্রোল করছে ওদেরকে? পুঁজিপতিরা। বলছে অর্থনৈতিক ক্ষমতা যার হাতে থাকবে সেটাই মেনলি কন্ট্রোল করবে এই সমাজকে, হ্যাঁ কি না? সমাজের আইনকে, সমস্ত কিছুকে। ওই যে একটা কথা আছে না, টাকা থাকলে কি না হয়। যাই হোক, নেক্সট জায়গায় আসি, সাম্রাজ্যবাদ আর উপনিবেশবাদের বিরোধিতা। এই যে মার্ক্সবাদীরা সাধারণত সাম্রাজ্যবাদ এবং উপনিবেশবাদকে ঘোর বিরোধী করেছেন। অর্থাৎ তারা বলছেন এই উপনিবেশবাদ এবং সাম্রাজ্যবাদ, এই জিনিসগুলো হচ্ছে পুঁজিপতিদের একটা নতুন ধারণা। এরা বিভিন্ন দুর্বল রাষ্ট্রগুলোর ওপরে তাদের সাম্রাজ্য বিস্তার করে, তাদের ক্ষমতা বিস্তার করতে চায়, তারা তাদের শক্তি বিস্তার করতে চায়। বোঝাতে পারছি কথাগুলো? আর এর বিরোধিতা করেছেন কারা? এই মার্ক্সবাদীরা। ওকে, নেক্সট পুঁজিবাদ বিরোধী।
বিরোধিতা, পুঁজিবাদীদের তো বিরোধিতা করবেই, কারণ এরা মনে করেন পুঁজিবাদীদের হাতে ক্ষমতা রয়েছে, তারা শোষণ করছে কাকে? শ্রমিক শ্রেণীকে মানে ঠকাচ্ছে। শ্রমিক শ্রেণী 100 টাকার জিনিস তৈরি করছে, তাকে 30 টাকা দিয়ে বাকি 70 টাকা নিজে নিয়ে নিচ্ছে, একরকম শোষণ করছে। ওই জিনিসটা তৈরি করার ক্ষেত্রে মেন কষ্ট কে করেছে? শ্রমিক, কিন্তু তাকে তার শ্রমের মূল্য না দিয়ে শোষণ করে নেওয়া হচ্ছে। এই কথা কে বলছে? মার্ক্সবাদীরা। ওকে, বিপ্লব ও পরিবর্তনের আহ্বান, এবং বলছে যখনই এরকম শোষণ হচ্ছে একমাত্র এটা পরিবর্তন করা যেতে পারে কিসের মাধ্যমে? বিপ্লবের মাধ্যমে, লড়াইয়ের মাধ্যমে। যখনই আমরা বিপ্লব করব পরিবর্তন ঘটবে, সমাজ ব্যবস্থার পরিবর্তন ঘটবে, তারপরে আন্তর্জাতিক ঐক্য। এবং তারা বলছে এই বিপ্লব শুধু যে একটা দেশের শ্রমিকরা করবে এবং এই পরিবর্তন ঘটে যাবে এই নয়, আন্তর্জাতিক ক্ষেত্রে প্রতিটা দেশের যত শ্রমিক আছে সবাই এক হও, এক হয়ে আমরা লড়াই করি এই পুঁজিবাদের বিরুদ্ধে। এবং যখনই এই পুঁজিবাদের বিরুদ্ধে আমরা লড়াই করব তখনই পুঁজিবাদ শেষ হয়ে যাবে। আমরা মোটামুটি এমন একটা সমাজ তৈরি করবো যেখানে কোনো শ্রেণী থাকবে না, সবাই সমান, সাম্যবাদী একটা সমাজ ব্যবস্থা আমরা তৈরি করে ফেলবো। কারা বলছে? মার্ক্সবাদীরা। রাষ্ট্র নয় শ্রেণীই মূল একক। এবং এরা মনে করছে রাষ্ট্র তো ছোট বিষয়, রাষ্ট্র হচ্ছে পুঁজিপতিদের চালিকা শক্তি, যাদের কাছে অর্থনীতি রয়েছে তাদের হাতিয়ার হিসেবে রাষ্ট্র আছে। এই রাষ্ট্র না থাকা উচিত। কাদের মতে? মার্ক্সবাদীদের মতে। মার্ক্সবাদীরা বলছেন রাষ্ট্রর যত আইন রয়েছে যেগুলোর দ্বারা মানুষকে কন্ট্রোল করা যায়, সেই জিনিসগুলোকে কারা কন্ট্রোল করে? এই পুঁজিপতিরা। রাষ্ট্রের যত নেতামন্ত্রী আছে তাদেরকে কিনে নিয়ে এই কন্ট্রোল করছে কাদেরকে? শ্রমিকদেরকে। বোঝা গেল? সিম্পল। তারপরে শ্রেণীহীন সমাজ ব্যবস্থা, এবং এরা বলতে চায় এমন একটা সমাজ ব্যবস্থা হবে যেখানে কোনো রকম শ্রেণী থাকবে না, সেখানে সবাই সমান হবে, এক কথায় একটা সাম্যবাদী সমাজ ব্যবস্থা তৈরি হবে। ক্লিয়ার হলো কথা? এরপরে আসি আমরা এর সীমাবদ্ধতায়, বা আমরা বলতে পারি সমালোচনায়। ওকে, তো প্রথমেই কি বলছে? অর্থনীতির অতিরিক্ত গুরুত্ব। অর্থাৎ এই মার্ক্সবাদীরা অর্থনৈতিক ব্যবস্থাকে বেশি গুরুত্ব দিয়েছে। এরা বলেছে না যে সমাজকে অ্যাকচুয়ালি কন্ট্রোল করছে, বা এই যে পুরো সমাজটাকেই কন্ট্রোল করছে যাদের হাতে অর্থনৈতিক ক্ষমতা রয়েছে। কিন্তু তারা এটাকে ইগনোর করে গেছে যে শুধুমাত্র অর্থনৈতিক বিষয়টা নয়, বিভিন্ন ধর্মীয় সাংস্কৃতিক বিষয়ও রয়েছে যেগুলো এই সমাজ ব্যবস্থাকে প্রভাবিত করে। তুমিই ভাবো, যদি প্রভাবিত নাই করতো তাহলে আমাদের ভারতবর্ষের মতো দেশে এই ধর্মে বিভেদ সৃষ্টি হতো? হতো না। তাহলে কি এই যে পলিটিক্যাল পার্টিগুলো ধর্মীয় খেলা খেলতে পারতো? পারতো না, তাই না? তখন কি হতো? এই বড়লোক আর গরিবের মধ্যে খেলতো, হ্যাঁ কি না? শুধু তো ওইটা পার্টিকুলার বিষয় নয়। বোঝাতে পারছি? নেক্সট, শ্রেণী সংঘাতের একমাত্রিক ব্যাখ্যা। অর্থাৎ এরা শুধুমাত্র ওই যে শ্রমিক এবং মালিক শ্রেণীর মধ্যে, পুঁজিপতি শ্রেণীর মধ্যে সংঘাতটাকে দেখাতে চেয়েছে। এরা বলেনি যে ব্রাহ্মণরা কিভাবে নিচু জাতিদেরকে শোষণ করতো। এছাড়া যে কোনো শক্তিশালী কিভাবে তার নিচু জাতিকে শোষণ করে, তাদের নিচে শক্তিশালী দুর্বলদেরকে কিভাবে শোষণ করে। নট অনলি ওই যে শ্রমিক শ্রেণী শোষিত হয় মালিক শ্রেণী বা পুঁজিপতি শ্রেণীদের দ্বারা, যে কোনো শক্তিশালী তার থেকে দুর্বলকে শোষণ করে, হ্যাঁ কি না? আশা করছি ক্লিয়ার হচ্ছে। এবার আসছে সর্বহারার একনায়কত্বের সমস্যা। এবং এই যে মার্ক্সবাদীরা বলছেন যে যখন আমরা এই বিপ্লবের মাধ্যমে পুঁজিপতিদের শেষ করে দেবো, তখন কিছু সময়ের জন্য শ্রমিক শ্রেণী ওই রাষ্ট্রকে চালাবে, ওই সমাজকে চালাবে। অনেক সময় এমন হয়ে যায় ওই যেই কজন শ্রমিক মিলে ওই কোম্পানি বা ওই জায়গায় সরকার বা ওই সমাজকে চালাচ্ছে, তারা কিছুটা স্বৈরাচারী হয়ে যায়, একনায়কতান্ত্রিক হয়ে যায়। আমরা দেখতে পেয়েছি সোভিয়েত ইউনিয়নে। তারপরে তুমি চীনেই দেখো, চীনে ওরা সমাজে বসলো কমিউনিজম ধারণা নিয়ে, বসে একনায়কতন্ত্র হয়ে একদলীয় ব্যবস্থা হয়ে গেল। ওখানে কারো স্বাধীনতাই নেই একরকম। কেউ যদি সরকারের বিরুদ্ধে কোনো কথা বলে মেরে দেবে। বোঝাতে পারছি? তারপরে লেনিনের কথা, সোভিয়েত ইউনিয়নে লেনিনের বিরুদ্ধে যখন কথা বলেছিল বিভিন্ন ব্যক্তিরা, তখন ওদেরকে মেরে দিয়েছিল। কিন্তু রুশ বিপ্লবের মাধ্যমে তো প্রতিষ্ঠা হলো, তাই না? কিন্তু লেনিন তাহলে কেন মারলো? বোঝা গেল? কিছু কমতি তো এখানেও রয়েছে বাবা। যেরকম বর্তমানে বেশিরভাগ বা বলতে পারো সবগুলোই সমাজতান্ত্রিক রাষ্ট্র একনায়কতান্ত্রিক বা একদলীয় কেন্দ্রিক। বোঝা গেল? তো পুরোপুরি আমাদের দেশেও আনা উচিত নয় এটাকে। অনেকে কমিউনিজমের সাপোর্টার হতে পারো। প্রথম দিকে আমি যখন 11-12 পড়ি তখন কমিউনিজমটা খুব ভালো লাগতো, এখনো ভালো লাগে কিছু কিছু বিষয়। বাট এখন কেমন হয়ে গেছে বলতো, যে আমি কোনো একটা পার্টিকুলার সিস্টেমের মধ্যে নেই। সিস্টেম বলতে আমি বলতে চাইছি কোনো একটা পার্টিকুলার আইডিওলজিকে ধরে বসে নেই। আমার এই আইডিওলজিতে কিছু জিনিস ভালো লাগে, ওই আইডিওলজিতে কিছু জিনিস ভালো লাগে। বোঝা গেল? একটা মিক্সড ভার্সন। যাই হোক, কমিউনিজমের আদর্শিক কল্পনা। অর্থাৎ এই যে এরা ভাবছে
যে একটা সাম্যবাদী সমাজ তৈরি হবে, আর তারপরে আর কিছু হবে না, ওখানে আর নতুন কেউ মাথা গজিয়ে উঠবে না, এটা বলতে চাইছে। বলছে পুঁজিবাদীরা শেষ করে দাও এবং একটা সাম্যবাদী সমাজ গঠন করে দাও। এখন কথা হচ্ছে, ধরো একটা সমাজ এরকম রয়েছে যেখানে তুমি রয়েছো, আমি রয়েছি, আরো অনেকজন রয়েছে। এখন এর মধ্যে কোনো একজন অলস, ধরো আমিই অলস, আমি আর দোষটা আমার উপরে নিই, আমি অলস। এখন তুমি ভাবো, তুমি সারা দিন রাত কষ্ট করছো, করে ইনকাম করছো, আর আমি কোনো কাজ করছি না। কিন্তু সাম্যবাদী সমাজ অনুযায়ী ওই যে তুমি ইনকাম করলে ওই টাকাটা সবাইকার মধ্যে ভাগ হয়ে যাবে। তোমার কাজ করতে ভালো লাগবে? নিশ্চয়ই না। এখন একটা সমাজে সবাইকার সম্মান সমান, তাহলে আমি কেন কিছু ভালো জিনিস আবিষ্কার করব? এখন কোনো একজন ব্যক্তি তখনই আবিষ্কার করবে, হতে পারে একটু নাম কিনবো, হ্যাঁ কি না? খুব ভালো কাজ করবে, ওকে সবাই ভালো ভাববে, ওকে বাহাবা দেবে। যেই সমাজে সবাই সমান হয়ে যাবে, তখন তো ক্রিয়েটিভিটি থাকবে না, হ্যাঁ কি না? হ্যাঁ, সাম্যবাদের ধারণা আমরা ক্লাস 11-এ অন্যভাবে একটা পড়েছিলাম, ওটা ঠিকঠাক রয়েছে, কিন্তু এটা খুব একটা মানা যায় না, যেটা এরা বলতে চাইছে। একটু অবাস্তব অবাস্তব মনে হবে। তুমিই ভাবো, তুমি ইনকাম করছো, তুমি একটা বিজনেস করছো, তুমি তোমার টাকা কেন সবাইকে দিয়ে দেবে? হ্যাঁ, ডোনেট করতে পারো, কিছু অংশ দিতে পারো, কিন্তু সব কেন দেবে, তাই না? বোঝাতে পারছি? আশা করি বোঝাতে পারছি। এবার গণতন্ত্রের প্রতি অবহেলা, এরা গণতন্ত্রকে বেশি মূল্য দেয়নি। এরা সাধারণ একজন ইন্ডিভিজুয়াল, অর্থাৎ একজন ব্যক্তির ভালো মন্দের থেকে, তার স্বাধীনতার থেকে সে সমাজের স্বাধীনতার কথা ভেবেছে। একটা জিনিস মনে রাখতে হবে, যখন গণতান্ত্রিক ব্যবস্থার কেউ মানবে না, তখন বাক স্বাধীনতা থাকবে না, মানুষের অধিকার থাকবে না, যেটা সাধারণত আমরা বিভিন্ন সমাজতান্ত্রিক রাষ্ট্রগুলোতে দেখি। হ্যাঁ, অন্য অন্য দিক থেকে বেশ উন্নত হতে পারে, বাট বাক স্বাধীনতাই না থাকলে তুমি হাজার উন্নত নিয়ে কি হবে? তোমাকে যদি আমি সোনার খাঁচায় আটকে রাখি, স্বাধীনভাবে উঠতে পারছো না, সেটা কি ভালো হবে? নিশ্চয় না। বন্দি তো বন্দিই হয়, সেটা সোনার খাঁচাই হোক আর লোহার খাঁচাই হোক, তাই না? যাই হোক, ব্যক্তি স্বাধীনতার সীমাবদ্ধতা আমরা প্রতিটা রাষ্ট্রতে দেখতে পাই, যে এই সাম্যবাদী সমাজে বা মার্ক্সবাদী যে ধ্যান ধারণা, এর মাধ্যমে একটা পার্টিকুলার ব্যক্তির স্বাধীনতা থেকে সমাজের স্বাধীনতা বা সমাজকে বেশি গুরুত্ব দেওয়া হয়। যাই হোক, পরবর্তীতে বাস্তবতায় অপ্রয়োগযোগ্যতা, অর্থাৎ এই যে মার্ক্সিজমটা সৃষ্টি হয়েছিল সাধারণত আমরা দেখতে পাই ওই 19 শতকের দিকে, কিন্তু বর্তমানে বিভিন্ন মতামত আসছে, বিভিন্ন নতুন নতুন তত্ত্ব আসছে, সেই তত্ত্বের ভিত্তিতে এই মার্ক্সবাদী ধারণাটাকে যে প্রয়োগ করব, এটা খুব একটা যুক্তিযুক্ত হবে না বলে অনেক তাত্ত্বিকেরা মনে করছেন, অর্থাৎ খাপ খাবে না, মডার্ন তত্ত্ব আসছে, হ্যাঁ কি না? তুমি ভাবো, এখন মানুষ ঘরে বসে কাজ করে, আগে কি করতো? বেশিরভাগই কারখানায় যেত, মালিক শ্রেণী ছিল, এরকম একটা ধারণা। এখন মানুষ ঘরে বসেই কোথা থেকে কোথায় মানে কাজ করছে। আমাদের পাশের গ্রামের একটা ছেলে, সে দুবাইয়ের একটা কোম্পানিতে এডিটিংয়ের কাজ করে, ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে ওখানে গেছে। তোমরা ফ্রিল্যান্সিং বিষয়টা অনেকে বোঝো, আবার অনেকে বোঝো না। যাই হোক, যারা বোঝো না জেনে নিও, পরে একটু সার্চ করে নিও, চ্যাটজিপিটিকে জিজ্ঞাসা করো, দেখো বলে দেবে। যাই হোক, অনেকে অনেকভাবে ইনকাম করছে, এখন কারখানায় যেতেও হচ্ছে না, তাই না? পদ্ধতি পরিবর্তন হয়েছে, তো কি সবসময় এগুলোতে অ্যাপ্লাই করা সম্ভব হয়ে ওঠে না। যাই হোক, নেক্সট, সাংস্কৃতিক ও ধর্মীয় উপাদানকে উপেক্ষা, অর্থাৎ এই যে বিভিন্ন সাংস্কৃতিক বিষয় রয়েছে, এরা বেশিরভাগ অর্থনীতিকে গুরুত্ব দিয়েছে আর শ্রেণীকে গুরুত্ব দিয়েছে, তাই না? কিন্তু বিভিন্ন ধর্মীয় বিষয়গুলোকে এরা উপেক্ষা করে গেছে। এক কথায় আমরা যদি বলি, এরা ধর্মকে আফিম বলেছে, নেশাদ্রব্য টাইপের। ধর্ম হচ্ছে মানুষের উন্নতির আফিম, বা ধর্ম হচ্ছে মানুষের জন্য আফিম, এরকম একটা কথা ওরা বলেছেন, যেটা নেশাদ্রব্য, যেটা মানুষের ক্ষতি করে। দেখবে, তোমরা যদি একটু লক্ষ্য করো, বেশিরভাগ মার্ক্সবাদীরা, যারা মার্ক্সিজমকে খুব মন থেকে মানে, তারা একটু নাস্তিক প্রকৃতির হয়। বোঝা গেল? এমন বলছি না সবাই নাস্তিক টাইপের হয়, ওদের মধ্যে কিছু আছে, মানে বেশিরভাগ যারা একটু বেশি ভালোভাবে বোঝে মার্ক্সিজমটাকে, ওরা ধর্মটাকে সত্যিই আফিম মনে করে। বোঝা গেল? যাই হোক, নেক্সট অংশে আমরা যাই। আমরা বুঝতে পারলাম কি জিনিস, একটা ধারণা এসছে, তো আশা করছি বোঝা গেছে, ক্লিয়ার। এবার আমরা সাধারণত এর পার্থক্য দেখার কথা ছিল, আমাদের সাধারণত না বললেও চলে, তবু একবার বলে দিই। যেরকম বাস্তববাদ সাধারণত এর মূল ভিত্তি কি? এটা রাষ্ট্র ও রাষ্ট্রের ক্ষমতার কথা বলে, জাতীয় স্বার্থের কথা বলে, তাই না? অন্যদিকে মার্ক্সবাদ কি বলে? অর্থনৈতিক কাঠামো ও শ্রেণী সংঘাত। ওই যে দুখানা শ্রেণী রয়েছে, দুখানা শ্রেণীর মধ্যে লড়াই হবে, বিপ্লব ঘটবে, তাই না? এবং এই যে বিষয়টা, এটা কিসের ওপর নির্ভর করছে? অর্থনৈতিক কাঠামোর উপরে, অর্থাৎ মালিক শ্রেণী শ্রমিক শ্রেণীকে শোষণ করবে, এই যে বিষয়টার উপরে এটার দাঁড়িয়ে রয়েছে। আর উদারনীতিবাদ একটা ব্যক্তির স্বাধীনতা এবং গণতন্ত্রের উপরে দাঁড়িয়ে রয়েছে, তাই না? এর প্রধান লক্ষ্য কি? যেরকম বাস্তববাদের প্রধান লক্ষ্য হচ্ছে রাষ্ট্রের নিরাপত্তা, রাষ্ট্রের স্বার্থ এবং তার শক্তি বৃদ্ধি, তাই না? জাতীয় স্বার্থ। আবার অন্যদিকে মার্ক্সবাদীরা বলছে শ্রমিক শ্রেণীর মুক্তি ও শ্রেণীহীন সাম্যবাদী সমাজ গঠন করা। ওকে,
তোমরা এর একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। যাই হোক, তারপরে উদারনীতিবাদ ব্যক্তির অধিকার, স্বাধীনতা ও সমতার কথা এরা বলছে। আন্তর্জাতিক সম্পর্কের দৃষ্টিতে রাষ্ট্রগুলির মধ্যে ক্ষমতার লড়াই, বাস্তববাদীরা বলছে এটাই বাস্তবতা। আবার অন্যদিকে মার্ক্সবাদীরা বলছে সাম্রাজ্যবাদ এবং বৈশ্বিক শোষণের বিরোধিতা করা এবং একটা বৈশ্বিক সাম্যবাদ সমাজ ব্যবস্থার সূচনা করা। ওকে, আর অন্যদিকে উদারনীতিবাদ কি বলছে সহযোগিতা ও আন্তর্জাতিক আইন এবং প্রতিষ্ঠান দ্বারা সারা বিশ্বের শান্তি ছড়িয়ে দেওয়া। এরকম বেশ কিছু কারণ আছে, তোমরা একবার একটু দেখে নিতে পারো। ওকে, যাই হোক, এই পার্থক্যটা একবার কোনো রকম চোখ বুলিয়ে রেখো। আর এগুলোর বৈশিষ্ট্য, যে উদারনীতিবাদ এবং মার্ক্সবাদের যে বৈশিষ্ট্য রয়েছে, এই বৈশিষ্ট্যগুলো একটু পড়ে রেখো বা কোশ্চেন রেডি রেখো। আমরা নেক্সট ক্লাসে বেশ কিছু একটু বেশি কোশ্চেনই আনছি, কোশ্চেন দিয়ে দেবো। ওকে, কালকেই আসবে। তো আজকে এই পর্যন্তই, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। কোনো রকম যদি ডাউট থাকে, কোথাও যদি বুঝতে অসুবিধা হয়, তুমি কমেন্ট করে দাও, বলো দাদা এই কোশ্চেনটা আমি বুঝতে পারিনি, এই জায়গাটা বুঝতে পারিনি, আমি রিপ্লাই করব। ওকে, তো আজকে এই পর্যন্তই, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আর হ্যাঁ, এখনও যদি পরিবারে যুক্ত না হয়ে থাকো, সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও, আর বন্ধুদের কাছে শেয়ার করতে একদম ভুলো না। ওকে, তো আবারও অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করছি আমাদের ইউটিউবে, তো সঙ্গে থাকো আর বন্ধুদের কাছে শেয়ার করে দাও এবং তাদেরকেও জানাও যে আমরা আবার অ্যাক্টিভ থাকার চেষ্টা করছি। আমি জানি না কতটা পারবো, কিন্তু খুব চেষ্টা করব। ঠিক আছে, আর অল্প কিছুদিন বাকি আছে, এইবার সিলেবাসটা শেষ করার চেষ্টা করব। ওকে।